নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। দীর্ঘ 6 মাস পর আজ ভার্সিটিতে যাচ্ছি। রাস্তায় বেরিয়ে চারদিকে দেখে নিলাম আশেপাশে কেউ আছে কিনা। নাই। আল্লাহ, বাঁশ খাওয়া থেকে বাঁচলাম। এমনিতেই পকেট ফুটো, তার উপরে যদি বাঁশ খাই তাহলে তো সবার কাছে হাত পেতে চলতে হবে। সবাই ক্ষমা করবেন, আপনাদের আমার পরিচয়টাই তো দেওয়া হলো না। আমি হলাম মোহাম্মদ আনোয়ার হোসাইন। এবার সবে মাত্র ইন্টার পাস দিয়ে ভার্সিটি ধরলাম। বাবার 2 মাত্র ছেলে, একটি ছোট বোন আছে। পড়ালেখার জন্য এই শহরে একাই থাকি, বাসা ভাড়া করি। পরিচয় তো অনেক দিলাম, এবার গল্পে আসি। মাথা নিচু করে হেঁটে হেঁটে ভার্সিটিতে ঢুকলাম। কিছু দূরে আমার নাম ধরে ডাকার শব্দ পেলাম। হোসাইন, হোসাইন। কোন শালা ডাকে আমারে? তোর শালা না, দুলা ভাই। দিনে স্বপ্ন দেখ, রাতে ঘুম কম হলে। এই জায়গায় ঘন্টা পরিপূর্ণ কর। ক্যান্টিনের কাছে একটা আম গাছের নিচে বসলাম। তারপর তৌফিক বলল, এতদিন যে জন্য ভার্সিটিতে আসিস নাই তা মন থেকে ঝেড়ে ফেলে দে, তুই নিজের মতো থাক। সেটাই ভাবছি। কিছুক্ষণ পর একটি মেয়ে আমার সামনে আসলো। ওই হুসাইনের বাচ্চা, তুই এতদিন ভার্সিটিতে আসিস নাই কেন? আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওই কে রে তোর আন্টি? সরি, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। ক্লাস নাই? ক্লাসে যা, ফাঁকিবাজ। কিছু বললাম না। পরে তৌফিক বলল, যাচ্ছি আপু, একটু পরে। চোখ নাক লাল করে রাগে বিড়বিড় করতে করতে মেয়েটা চলে গেল। ডাইনি, ডাইনামাইট একটা, মনে হয় ফেটে যাবে। ঠিক বলছিস দোস্ত, এত রাগ, তোর অবস্থা তো শেষ। যার পাল্লায় পড়েছিস। সেটাই, কিভাবে যে বাঁচবো এর হাত থেকে প্রচন্ড ভয় করে। দেখলেন তো, এতক্ষণ যে মেয়েটা সম্পর্কে কথা হচ্ছিল সে আর কেউ নয়, আমার ভয়। নাম জান্নাত। একই ভার্সিটি থেকে মাস্টার্স করছে, ফাইনাল ইয়ার। ধনী পরিবারের মেয়ে, বাবা মায়ের আদরের মেয়ে, ভাইয়ের আদরের বোন। চল, অনেকদিন ক্লাস করি না, ক্লাসে যাই। আচ্ছা চল। ভালোভাবে ক্লাস শেষ করলাম। ক্লাস থেকে বের হয়ে, দোস্ত তুই একটু এখানে দাঁড়া, আমি 2 নম্বর কাজ সেরে আসি। হঠাৎ হাতে টান অনুভব করলাম। ঘুরে দেখার আগেই ট্রেনে একটি রুমে নিয়ে কেউ আমার গলা টিপে ধরেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ছেড়ে দিন আমাকে। যা, ছেড়ে দিলাম। আপু আপনি? ওই কে তোর আপু? কেউ না, ছেড়ে দিন আমাকে। আগে বল, আর আপু বলবি? না না, আর বলবো না। মনে থাকে জানো, আরেকবার আপু বললে তোকে আমি খুন করব, তারপর জেলে যাব। জেলে যেতে হবে না। তুমি আমার নাম ধরে ডাকবে। এই কি করছেন, ছাড়ুন। উম, উম, কি করলেন এটা? ধুর, ভালো লাগে না। আমি আমার জিনিসে অধিকার খাটালাম, মানে কি বলছেন এসব? পাপ্পি দিয়ে সিল মারলাম। আপনি আর আমার সামনে আসবেন না। জান্নাত লজ্জা পেয়ে মাথা নিচু করে রইল। ছাড়িয়ে বাইরে বেরিয়ে আসলাম। মাথা ঘুরছে। যে জন্য এতদিন ভয়ে ভার্সিটিতে আসলাম না, সেই ভয় এখন পিছু পিছু তাড়া করছে। চল দোস্ত, আমার হয়ে গেছে। আচ্ছা চলো। বাসায় আসার পরে রান্না করলাম। তারপর খাওয়া দাওয়া করে বাড়িতে ফোনে কথা বলার পর বিছানায় শুয়ে আছি। আমার মাথায় শুধু 6 মাস আগের কথাই মনে পড়ছে, সাথে ভয় হচ্ছে। 6 মাস পূর্বের কথা। এইচএসসি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করে প্রথম ঢাকায় আসি একা ভর্তি পরীক্ষা দিতে। অবশ্যই ঢাকায় আমার অনেক আত্মীয় রয়েছে, কিন্তু কারো কাছেই যেতে মন চায় না। স্বাধীনতা বিনষ্ট হবে এই ভয়ে। রাতে একটি হোটেলে থাকতাম। সকালে ঘুম থেকে উঠে হলের দিকে যাচ্ছি ভর্তি পরীক্ষা দিতে। হঠাৎ 3-4 জন মেয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে কতক্ষণ আমাকে দেখলো, তারপর চারিদিক থেকে ঘিরে ফেললো। এখানে কি চান্দু, ভর্তি পরীক্ষা দিতে আসছো? এমনিতেই মেয়েদের থেকে 100 গজ দূরে থাকি, এখন তো সামনে। মাথা ঘুরছে চক্রার মারার মতো। ওই ওই কি ভাবছিস? হ্যাঁ জি না, না কিছু না। হ্যাঁ। ভয় পেয়েছে। চান্দু, মানিব্যাগ আছে, বের কর। জি আছে, কিন্তু বের করব কেন? আমি বলছি তাই বের করবি। দেখি দেখি। আমি কিছু বলতে পারছি না। মনে হয় কেউ মুখে সুপার গুলো লাগিয়ে দিয়েছে। মানিব্যাগ থেকে 200 টাকা বের করে মানিব্যাগটা ফেরত দিল। এই 200 টাকা তোর জরিমানা। কেন? আমার অপরাধ কি? গোপনে অপরাধটা বলা যাবে না। মেয়েগুলো টাকা নিয়ে কিছু দূরে থাকা ভিক্ষুকদের দান করতে লাগলো। দান করবে ভালো কথা, কিন্তু সেটা এভাবে অন্য কারো কাছ থেকে টাকা হাইজ্যাক করে। মনে মনে ভাবলাম। ভয়ে ভয়ে ক্লাসরুমে গেলাম। ক্লাসে যাওয়ার পর মাথা থেকে সব চিন্তা ফেলে একটা চিন্তায় রইল, কিভাবে এই ভার্সিটিতে চান্স পাবো।
কিন্তু মনে ভয়টা এখনো আছে, পরীক্ষা শেষে কি করে আবার মেয়েগুলো। পরীক্ষা ভালোভাবেই দিলাম। বাহিরে বের হয়ে সেই মেয়েগুলোকে কোথাও দেখলাম না। বড় বাঁচা বাঁচলাম। হুসাইন, তুই এই জায়গায় পরীক্ষা দিস? না, ঘুরতে আসছি। এটা তো চিড়িয়াখানা, সব জীবজন্তু ঘোরাফেরা করছে, দেখো না। আরে অনেকদিন পর দেখা হলো, তোর হেয়ালি কথা এ জীবনে যাবে না? দেখতেই তো পাচ্ছ, এখানে সবাই পরীক্ষা দিতে আসছে। আবার জিজ্ঞাসা করতেছো কেন? তুই কি পুঁটি মাছের জ্ঞান নিয়ে ঘোরাফেরা করিস? মানে কি বলতে চাস? হ্যাঁ, শীতে খালে বাগ দিয়ে এক পাশে জাল পেতে অন্য পাশের পানিতে লাঠি দিয়ে বাড়ি দিলে পুঁটি মাছ উল্টা পথে দৌড় না দিয়ে লাফ দিয়ে শুকনো স্থানে ওঠে। তুই শালা সেই পুঁটি মাছ। তুই আমার যতই পচাও, আমি কিন্তু প্রতিদিন ফরমালিন খাই, আমি পচবো না। তুই আসলেই ফরমালিন। তোর ভাঙা রেডিও বন্ধ করে চল, বাইরে কিছু খেতে হবে। কিছু খাইনি সকালে। আচ্ছা চল যাই। কিছুদিন পর ভর্তি পরীক্ষার রেজাল্ট দিল। আমি ও তৌফিক দুজনে চান্স পেয়েছি। তৌফিক থাকবে ওর মামার বাসায়, আর আমি বাসা ভাড়া করে। বাসা ভাড়া পেতে অনেক কষ্ট করতে হয়েছে, ব্যাচেলর তো তাই। বাসার সবকিছু ম্যানেজ করে পরের দিন ভার্সিটি যাওয়ার জন্য বের হলাম। কিন্তু গেটের কাছে যাওয়ার পর আবার সেই মেয়েগুলো আমার পথ আটকে দাঁড়ালো। আবার সেই মেয়েটা যে মানিব্যাগ নিয়েছিল। ওই মানিব্যাগ বের কর দ্রুত। কেন? আবার কি অপরাধ করলাম আমি? বের করতে বলেছি, বের কর। আমি ভয়ে ভয়ে মানিব্যাগ বের করলাম। মানিব্যাগটা চিলের মতো সৌ মেরে মানিব্যাগটা কেড়ে নিল। পরে 100 টাকার 5টা নোট বের করে বলল, আজ তোর অপরাধের পরিমাণ বেশি, তাই আজ 500 নিলাম। কি অপরাধ সেটা তো বলবেন। না, সেটা গোপনীয় বলা যাবে না। আরে টাকা নিব নাকি? না না, আমি আর কথা বলবো না। মনে থাকে যেন। আমি কোনো কথা বললাম না। সেই দিনের মতো আজও আমার কাছ থেকে নেওয়া টাকা ভিক্ষুকদের দান করে দিল। মেয়েগুলো চলে যাওয়ার পর, হুসাইন, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? না কিছু না, চল। তোর মন খারাপ কেন? তেমন কিছু না, চল বলছি। পরে তৌফিককে সবকিছু বললাম। হয়তো বড় অপরাধ র্যাগিং করছে। আরে তাহলে তো টাকা নিত না। ভাবিস না, একটু এড়িয়ে চললে ঠিক হয়ে যাবে। ঠিক হলেই ভালো, আল্লাহ জানে কি হয়। তারপর থেকে প্রতিদিন লেট করে ভার্সিটিতে যেতাম, এড়িয়ে চলা যাকে বলে, যার ফলে দেখা হতো না। এর মধ্যে বড় আপুগুলোর পরিচয় জানতে পেরেছি। সবাই আমার থেকে 6 বছরের সিনিয়র। হঠাৎ একদিন যেখানে বাঘের বাস সেখানে সন্ধ্যা হয়, এমনই ভার্সিটি গেট দিয়ে ঢুকতে যাব, সামনে দেখি হলুদ ড্রেস পরা বড় আপুর গ্যাংয়ের একজন দাঁড়িয়ে আছে। সে অন্য কেউ না, মানিব্যাগ ছিনতাইকারী জান্নাত। মনে হয় ভয়ে কলেজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। হলদে পাখির ন্যায় ডানা উড়িয়ে সামনে এসে দাঁড়ালো। যেহেতু সে আমার সিনিয়র আপু, তাই সালাম দিলাম, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ঠাস ঠাস 2 গালে 2টা বাস পড়লো। একে তো ভয় পাই, তার উপরে আবার থাপ্পড় খেলাম। তাই মাথা নিচু করে আছি, মনে হয় চোখ দিয়ে আগুন বের হবে। ওই কে তোর আপু? আপনি আমার সিনিয়র, তাই তো আপু বলছি। আজ থেকে আমার নাম ধরে ডাকবি। আমার নাম ইফাতুল জান্নাত, আমাকে জান্নাত বলে ডাকবা। সূর্য আজ কোন দিক দিয়ে উঠলো, চারিদিকে তাকিয়ে মনে মনে ভাবছি, তুমি বলে ডাকছে, ব্যাপার কি? ডালমে কুছ কালা হে, বিড়বিড় করে বললাম। মানিব্যাগ আজ কথা বলা শেষ করতে দিলাম না, মানিব্যাগ এগিয়ে দিলাম। আজ তোমার কাছ থেকে টাকা নিতে চাইছিলাম না, যেহেতু মানিব্যাগ বের করেছো তাই 100 টাকা নিলাম। তাও ভালো, বড় ধরনের অর্থদণ্ড থেকে বাঁচলাম। আজ তোমার অপরাধের পরিমাণ কম, তাই। এবারে জান্নাত আপু একটা মুস্কি হাসি দিয়ে চলে গেল। অন্য দিনের মতো আমার থেকে হাইজ্যাককৃত টাকা ভিক্ষুকদের দিল, সাথে সে নিজের থেকে কিছু টাকা দিল। খেয়াল করলাম যতই দূরে যাচ্ছে হৃদয়ের কেমন একটা টান অনুভব হয়, মনে হয় ভয়ের কারণে। দৌড়ে আসার পরেও ক্লাসে লেট হয়ে গেল। স্যারের কাছে অনুমতি নিয়ে ঢুকলাম। তৌফিকের পাশে বসতেই, ওই বেটা, চিড়িয়াখানার বান্দর, তোর লেট হলো কেন? তোর জন্য কতক্ষণ চিড়িয়াখানায় দাঁড়িয়েছিলাম জানিস? আর বলিস না, চিড়িয়াখানার ডাইনি বুড়ি আজ ধরছে। তাছাড়া পেলি কিভাবে? আর কিভাবে, প্রতিদিন যেভাবে ছাড়ে। কিন্তু কি আদর করছে নাকি? ধুর, বদমাইশ। এই ছেলে, এটা কি মাছ বাজার পেয়েছো নাকি? তোমাদের বাসা কোথায়? আমি আর তৌফিক নিশ্চুপ। তারপর কিছু ডায়লগ, আরো অনেক কিছু বলছি, সব নাই বলি। ভার্সিটির ক্লাস শেষে বাসা, আর বাসা থেকে ভার্সিটি, এভাবে চলছে। পাশাপাশি জান্নাত আপুর অত্যাচার তো আছেই। এমনিতে ব্যাচেলর লাইফ, তার উপর বাবার টাকায় চলা, সাথে ডাইনি বুড়ির মানি ব্যাগ অত্যাচার। মাসের শেষে পকেটের অবস্থা করুন। সারাদিন যেভাবে কাটুক, রাতে বাড়িতে কথা না বলে থাকতে পারি না। আব্বুই প্রতিদিন ফোন দেয়, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তুমি কেমন আছো বাবা?
আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বু। বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তা তোমার খবর কি? আজ ভার্সিটিতে গিয়েছো? হ্যাঁ গিয়েছি। কোনো সমস্যা আছে? তেমন কিছু না, তবে কিছু টাকা লাগবে। আচ্ছা, কাল বিকেলে পাঠিয়ে দেব, টেনশন করো না। ঠিক আছে। আরো অনেকক্ষণ সবার সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে যথারীতি ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম। ভার্সিটির সামনে এসে জান্নাত আপুর সাথে দেখা। আজ এত লেট কেন? এমনি, তাতে আপনার কি? পকেটে টাকা কম থাকার কারণে আজ হেঁটেই ভার্সিটিতে আসছি, তাই মাথা একটু গরম, সাথে একজনের উপরে রাগ আছে। মানে এসব কেমন কথা? মাথা নিচু করে আসছি ভয়ে, আবার কি করে ফেলে আল্লাহ জানে। মানিব্যাগ বের করো, আজ তোমার অপরাধের পরিমাণ অনেক বেশি। ভয়ে মানিব্যাগ বের করলাম, সাথে সাথে কেড়ে নিল। মাথা নিচু করে আমার টেনশন একটাই, যা টাকা আছে তা যদি নিয়ে নেয় তাহলে বিকাল পর্যন্ত চলবো কিভাবে। হঠাৎ চেন খোলার শব্দে সামনে তাকালাম, দেখে জান্নাত আপু তার পার্স ব্যাগ থেকে 2টি 500 টাকার নোট বের করে আমার মানিব্যাগে ঢুকিয়ে দিচ্ছি। আমি তো শুধু অবাক নয়, মনে মনে ইন্তেকাল করব। তারপর বেহেশতে বসে স্বপ্ন দেখছি। নাও তোমার মানিব্যাগ। আমাকে টাকা দিচ্ছেন কেন? আজকে এটাই তোমার শাস্তি। আমাকে আর কিছু বলতে না দিয়ে চলে গেল। ক্লাস শেষ করে বাহিরে বের হলাম। আজ তৌফিক আসে নাই, তাই একা একা লাগছে। কিছু দূর হাঁটার পরে কারোর সাথে ধাক্কা খেলাম। হঠাৎ যার সাথে ধাক্কা খেয়েছি সে আমার শার্টের কলার ধরলো, তারপর বলল, এই তোর নাম কি রে? আমার নাম আনোয়ার হোসেন। কোন ইয়ারে পড়ো? অনার্স ফার্স্ট ইয়ারে। ভার্সিটিতে আসো কি মেয়েদের পিছনে ঘুরতে? মনে হয় ভাজা মাছটা উল্টাতে পারে না। এই ছেলে, এসব কি শুনছি? কি শুনছেন? আমার অপরাধ কি? তুই নাকি আমার বোনের পিছনে ঘুরঘুর করিস? না, আমি তো কোনো মেয়ের সাথে কথা বলি না। আর আপনার বোনকে? তাকে তো আমি চিনিই না। আমার বোনের নাম জান্নাত, মাস্টার্স পড়ে এই ভার্সিটিতে। আজ কিছু বললাম না, কিন্তু খবরদার যদি আমার কানে কিছু আসে বা আমি যদি কিছু দেখি তাহলে একবারে খুন করে ফেলবো। জান্নাত নামটা শুনে আমার শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। যাকে ভয় পেয়ে দূরে দূরে থাকার চেষ্টা করি, কিন্তু সে তো। আর যদি মনে করিস আমি খুন করতে পারি না, তাহলে এই শহরে আমার নাম নিস, জানতে পারবি আমি কি জিনিস। আমার নাম মেহেদি চৌধুরী। আমি ভয়ে আর কিছু বললাম না। জান্নাত আপুর ভাই এবং তার বন্ধু আরো কিছু উত্তম মাধ্যম থ্রেড দিয়ে চলে গেল। এখন নিজের প্রতি নিজের রাগ হচ্ছে। কেন পারি না জান্নাত আপুর উপর রাগ করতে? এখন তো মেয়েদের পিছনে ঘোরার অপবাদ, তার উপরে খুনের হুমকি। জীবন গোমরা মনে হয় কানের নিচে দিয়ে অবস্থান করছে। একটু বেশি নড়াচড়া করলে খসে পড়বে এমন অবস্থা। ভার্সিটি থেকে বাসায় আসলাম, কিছুই ভালো লাগছে না। ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে ঘন্টা খানেক সময় গোসল করলাম। টেনশনের কারণে দুপুরে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আবু কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। বিকাশে টাকা পাঠিয়েছি, পেয়েছো? আব্বু, এখনো তো মেসেজ আসে নাই। আপনি কল কেটে দেন। কল কেটে দেওয়ার পর ব্যালেন্স চেক করে দেখলাম টাকা জমা হয়েছে। আব্বুকে কল দিয়ে জানালাম টাকা আসছে। বিকেলে বাইরে ঘুরতে বের হলাম। তৌফিক আছে সাথে। তৌফিককে সকালের ঘটনা সব খুলে বললাম। সব তো শুনলাম, বড় লোকের বিরাট কারবার। ওরা যদি কাউকে মেরে ফেলে তাতে ওদের কিছু যায় আসে না, টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে রাখে। তুই এখন থেকে জান্নাত আপুর থেকে দূরে থাক। ওই শালা, আমি কি জান্নাত ডাইনি বুড়ির সাথে কথা বলি নাকি? তারপরে মানে ওই ডাইনিটাই তো আমার পথ আটকায়। সবই বুঝছি, এবার চল বাসায় যাব, একটু পরেই অন্ধকার হয়ে যাবে। আচ্ছা চল। আর শোন, টেনশন করবি না। ঠিক আছে, টেনশন করব না। বাসায় এসে কিছুক্ষণ বই পড়ার পরে শুরু করলাম মোবাইল অত্যাচার। কখন ঘুমিয়েছি বুঝতে পারি নাই। সকালে ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম। আজ লুকিয়ে লুকিয়ে ভিতরে ঢুকলাম। ক্লাস শেষ করে লুকিয়ে লুকিয়ে বের হলাম, কিন্তু হুসাইন, দাঁড়াও দাঁড়াও। দ্রুত ভার্সিটি থেকে বের হয়েছি। তারপরও সামনে এসে, হুসাইন, তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনার কথা থাকলেও আমার নেই। তারপরেও দাঁড়াও। আচ্ছা বলুন। গতকাল আমার বড় ভাই তোমাকে কিছু বলেছে। তা দিয়ে আপনি কি করবেন? বলো কি বলেছে। ফোন বের করলাম। ফোনের স্ক্রিনের আব্বুর নাম্বার, মানে ভিতরে অনেক প্রশ্ন। আব্বু তো এই সময় ফোন করে না। ভাবনা দূরে রেখে কল রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। পাশে কান্নার শব্দ। আমার ছোট বোন মরিয়ম কাঁদছে অনেক বড় গলায়। আব্বু হঠাৎ এই সময় কল করলেন। আবার পাশে মরিয়ম কান্নার শব্দ পাচ্ছি। সবাই ভালো আছি? অনেকক্ষণ হলো আব্বু কোনো কথা বলছে না। সালাম নেওয়ার সময় আব্বুর কণ্ঠ কেমন ভারী ভারী লাগলো। মনে অনেক প্রশ্ন, কি হলো হঠাৎ? হ্যাঁ বলছি, তুমি আজ এখনই বাড়ি চলে আসবে। কেন আব্বু, হঠাৎ বাড়িতে যেতে হবে? বাড়ি আসলেই জানতে পারবে।
আর কোনো প্রশ্ন করবে না। আব্বু কলটা কেটে দিল। মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ বাড়ির কেন কোনো সমস্যা হয়েছে নিশ্চয়ই। এই, তোমার মন খারাপ কেন? হঠাৎ কি হলো? কথা বলছো না কেন? কিছু না, সরুন, আমি বাসায় যাব। একটু কথা শুনলে কি হয়? নিন মানি ব্যাগ। আপনার তো দান করার জন্য আমার মানি ব্যাগের টাকা লাগবে। না, লাগবে না। আমার বাড়ি যেতে হবে, প্রচন্ড টেনশন হচ্ছে। আর কোনো কথা না বাড়িয়ে বাসার উদ্দেশ্যে হাঁটা ধরলাম, কিন্তু হাঁটতে পারছি না। হাতে কেমন টান অনুভব করলাম। পিছনে তাকিয়ে দেখি জান্নাত আপু আমার হাত ধরে আছে। এমনিতে টেনশন, তার ভিতরে আবার হাত ধরে আছে। ছাড়ুন আমার হাত। ঝাড়া মেরে হাত ছাড়িয়ে। কি পেয়েছেন? আমার হাত কেন ধরছেন? জান্নাত আপু চুপচাপ, কোনো কথা বলছে না। চারিদিকের মানুষের দৃষ্টি এখন আমাদের প্রতি। খানিক বাদে চোখ পড়লো জান্নাত আপুর দিকে। চোখ দিয়ে অঝোর ধারায় মুক্তার মতো জলের কণা খসে পড়ছে। একটু খারাপ লাগলেও আমার যেহেতু বাড়ি যেতেই হবে, তাই সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে বাসায় চলে আসলাম। টেনশন নিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হলাম। এখন সকাল 11:30 বাজে। লঞ্চ সন্ধ্যার আগে পাবো না, তার চেয়ে বাসে গেলে কম সময়ে বাসায় পৌঁছানো যাবে। যেই ভাবা সেই করা। বাস স্ট্যান্ড থেকে টিকিট কেটে পড়লাম গন্তব্য মেহেরপুর। এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন আমার বাড়ি কোথায়। মনে মনে অনেক যুদ্ধ চলছে। কি জন্য আব্বু বাড়ি যেতে বলল? গতকাল বিকেলেও তো কথা হলো, তখন তো কিছু বললো না। তাহলে বিকেল 5টার সময় বাসা থেকে নেমে রিক্সা নিয়ে বাড়ি যাচ্ছি। বাড়ির সামনে এসে মানুষের ভিড় দেখে ভয়টা এবার আরো গ্রাস করছে। রিক্সা ভাড়া মিটিয়ে ভিতরে ঢুকছি, হঠাৎ কেউ দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করছে। এমন ভাবে কাঁদছে মনে হয় তার কোনো আপনজন পৃথিবীর মায়া ত্যাগ করেছে। কি এভাবে কেউ জড়িয়ে ধরে? মাথাটা উঁচু করে দেখি মরিয়ম। তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। তোর কণ্ঠ ভাঙা কেন? কেঁদে চলছে বিরতিহীন ভাবে। বল আমাকে, কেউ কিছু বলেছে? ভাইয়া, দাদি আর নেই। কি বলিস কি? কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এই জন্যই কেউ আমাকে জানায়নি আমার দাদু আমাকে ছেড়ে চলে গেছে। আমার দাদুর কিছু হতেই পারে না। কই আমার বউ, কই আমার বুড়ি? দাদিকে বউ আর বুড়ি বলে ডাকতাম। ভাইয়া, কেউ আর তোকে সাবেনা বলে ডাকবে না। আমি দাদিকে বউ ডাকতাম, আর দাদি স্বামী না ডেকে শর্ট করে শামেলা বলে ডাকতো। ভাইয়া, আমি এখন কার সাথে রাতে ঘুমাবো? ভাইয়া, কে আমাকে গল্প শোনাবে? আমি বংশের বড় নাতি, আমাকে নিয়ে সবাই মেতে থাকতো। দাদি তো আমাকে ছাড়া কোথাও যেত না। সেই দাদি আমাকে ছেড়ে চলে গেল। কেন গেলাম? ঢাকা। চোখ দিয়ে ফোঁটা ফোঁটা কষ্ট বের হচ্ছে। দাদি, তুমি তো বলছিলে আমাকে সাহেব হতে হবে, আর তুমি আমার বেগম হবে। নাতবো, আসলেও তুমি আমার বেগম থাকবে। তুমি তো আমাকে জোর করে ঢাকাতে পড়াইতে পাঠাইছো। ঘরে ঢুকে আমার চোখ পড়লো দাদির নিথর দেহের দিকে। আমাকে কেউ ধরে রাখতে পারছে না। কেঁদে কেঁদে দাদির দিকে যাচ্ছি। হোসেন বাবা, একটু শোনো। তুই যদি এত ভেঙে পড়িস তাহলে মরিয়ামকে কে সামলাবে? মামা তো ঠিকই বলেছে, মরিয়মকে কে সামলাবে? মামা, মরিয়ম কই? আমার কাছে নিয়ে আসো। ভাইয়া, আমি। মরিয়ম, এই মরিয়ম, কি হয়েছে? সকাল থেকেই কেঁদে যাচ্ছে, কিছু খায়নি, তাই হয়তো জ্ঞান হারিয়েছে। চোখের পানি ছিটিয়ে মরিয়মের জ্ঞান ফেরালাম। এই বুড়ি, আর কাঁদবি না। ভাইয়া। আব্বু দূর থেকে আমাদের দেখছে, কিন্তু কাঁদছে না, হয়তো মনের ভিতরে ঝড় বইছে। সন্ধ্যায় দাদিকে পারিবারিক কবরস্থানে রেখে এসেছি। বাড়ির সামনে বন্ধুদের সাথে কথা বলছিলাম, হঠাৎ বাড়ির ভিতরে কান্নার আওয়াজ পেয়ে ভিতরে গেলাম। দেখি আব্বু সারাদিনের কান্না ধরে রাখতে না পেরে মামা বলে ডাকছে আর কাঁদছে। আব্বু, এভাবে কেঁদো না, কাঁদলে কি দাদি ফিরে আসবে? আমার মনের ভিতরে কষ্ট, তবুও থামানোর চেষ্টা করেছি। কোনো কথাতেই থামছে না, কেউ পারছেও না কান্না থামাতে। কোনো উপায় না পেয়ে চারিদিকে মরিয়মকে খুঁজছি। মরিয়ম, এদিকে আয়। আব্বু, আজ থেকে এটা তোমার মা। মরিয়মকে এগিয়ে দিয়ে। মা, আমার মা। আব্বুর কান্না দেখে মরিয়ম জোরে জোরে কাঁদছে। মরিয়মের কান্না দেখে আব্বু কান্না বন্ধ করে মরিয়মকে থামানোয় ব্যস্ত। 2 দিন পরে দাদির নামে মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমি অনেক কেঁদেছি, কিন্তু লুকিয়ে লুকিয়ে। যে জায়গায় যাই সে জায়গায় দাদির মুখটা ভেসে আসে। দাদির মৃত্যুর 41 দিনের মাথায় আবার মিলাদ পড়ানো হয়। সবাই এখন মোটামুটি স্বাভাবিক আচরণ করছে। হুসাইন, তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ আব্বু, বলেন। বাবা, যে যাওয়ার সে তো যাবেই। আল্লাহর সৃষ্টি সকলকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। আমি চাই তুমি তোমার দাদির ইচ্ছা পূরণ করো। আচ্ছা আব্বু, কয়েকদিন পরে ঢাকা চলে যাব। কিছুদিন যাবৎ কেমন যেন মাঝে মাঝে মাথা ঘোরে, খাবার তেতো লাগে, রাত্রে জ্বর আসে। আমার শরীরের অবস্থা খারাপ দেখে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অনেকগুলো টেস্ট করে ডাক্তার জানালো আমার জন্ডিস হয়ে টাইফয়েড জ্বরে রূপান্তরিত হয়েছে। দাদির মৃত্যু, টাইফয়েড, আরো বিভিন্ন কারণে ঢাকায় যেতে পারিনি। আজ রওনা করছি। আমার যাওয়ার কথা শুনে সবাই কাঁদছে।
একজনকে সামলানো যাচ্ছে না, সে আর কেউ না, আমার আদরের ছোট বোন মরিয়ম। অনেক বুঝে বাসা থেকে বের হয়ে আমি বাড়ির সামনে আসলাম। দাদির কবর জিয়ারত করে পিছনে ঘুরে আব্বুকে জড়িয়ে ধরলাম। পাশে আব্বু এবং মরিয়ম দাঁড়িয়েছিল। আমি আম্মুকে জড়িয়ে টপ টপ করে চোখের পানি ফেললাম। আম্মু মরিয়মকে কখনো একা ছাড়বে না, ও তো দাদির সাথে বেশি থাকতো, তবে সবসময় তোমার সাথে রাখবে। আমি সেটা বুঝি, তোকে বলতে হবে না। সবার কাছ থেকে বিদায় নিয়ে মরিয়মের কাছে আসলাম। দুই গালে হাত দিয়ে মুখটা উঁচু করে কপালে চুমা দিলাম সাথে। তারপর বললাম, সবসময় আব্বু আমার কথা শুনবি, আর প্রতিদিন স্কুলে যাবি, ভালোভাবে পড়াশোনা করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাবে। মরিয়মের সাথে কথা বলে আর পিছনে না তাকিয়ে রিক্সায় উঠলাম। আজ লঞ্চে যাব, তাই বিকেলে রওনা করছি। পরের দিন তৌফিককে কল করলাম। তৌফিক, আমি ঢাকা আসছি, বিকেলে একটু বাসায় আসবি। বিকেলে? আচ্ছা ঠিক আছে, আসবো বিকেলে। শোন, অনেকদিন ভার্সিটিতে যাই না, এতদিন কি পড়ানো হয়েছে জানি না। নোটসগুলো যদি কালকে দিতি তাহলে ভালো হতো। এইভাবে বলছিস কেন? তুই বললেই তো নোটস গুলো হাজির করে দিতাম। আচ্ছা রাগ করিস না, কালকে ভার্সিটিতে যাব। ভুলেও ভার্সিটির কথা মুখে আনিস না। কেন, কি হয়েছে? শালা, আমি এতদিন কি জ্বালাইছিলাম তা আমি নিজেই জানি। জান্নাত আপু তো তুই বাড়ি যাওয়ার পর থেকে জিজ্ঞাসা করছে তুই কোথায়, আসবি কবে। প্রথম তো দাদির কথা বলে পার পেতাম, এখন তো প্রতিদিন যথারীতি হুমকি দেয়। কি হুমকি দেয়? কি বলছে তাহলে শোন। ওই তৌফিকের বাচ্চা হোসাইন কই, আসবে কবে, সত্য করে বল, না হলে তোরে কুচি কুচি করে কেটে ডাস্টবিনে ফেলে রাখবো। আর হুসাইনের যদি পাই, ওরে আমি কাঁচা চিবিয়ে খাবো। কোন রাক্ষসীর পাল্লায় পড়লাম দোস্ত? তাই তো বলি, আপাতত তোর ভার্সিটিতে যেতে হবে না, যা নোটস লাগবে আমি এনে দেবো, পরিস্থিতি বুঝে তারপরে ভার্সিটিতে যাবি। আচ্ছা তাই করব। ভয় থেকে লুকিয়ে লুকিয়ে কাটিয়ে দিলাম অনেকটা দিন। হঠাৎ একদিন বিকেলে তৌফিক বাসায় আসলো। দোস্ত, একটা দুঃসংবাদ আছে। কি বল তাড়াতাড়ি। তুই যেটা ভাবছিস সেটা নয়। শালা বনিতা না করে তাড়াতাড়ি বল। আসলে আজ ভার্সিটির নোটিশ বোর্ডে দেখলাম 50% উপস্থিতি না থাকলে ফর্ম ফিল আপ করতে দিবে না। শালা এতদিন ছিলাম ট্যামের উপর, এখন বিস্ফোড়া। কি বলছিস উল্টা পাল্টা? বিস্ফোড়া পেকে গেছে, কিছু একটা তো করতেই হবে। ফাটিয়ে ফেল। শালা মজা নাও, আমি বাঁচি না আমার জ্বালায় আরো হাসছি। মারিস না, ব্যথা পাই। এবার জান্নাত আপুর সাথে বোঝাপড়া করতেই হবে। আমাকে এখন প্রতিদিন ভার্সিটিতে যেতেই হবে, নয়তো পরীক্ষা দিতে পারবো না। আমি গেলাম, সন্ধ্যা হয়ে গেছে। এই ছিল 6 মাস পূর্বের ঘটনা। এবার বাস্তবে আসি। অনেক তো মনের ভেতরে লুকিয়ে থাকা গোপন স্মৃতি কান পেতে শুনলেন। এবার বর্তমান কি হয় সেটাই দেখার পালা। দেখবেন তো নাকি পালিয়ে যাবেন। সন্ধ্যার সময় হালকা কিছু রান্না করে খেয়ে নিলাম। সবাই বলে বাঁচতে হলে জানতে হবে, আমি বলি বাঁচতে হলে খেতে হবে। রাতে আব্বুর সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে বাসা থেকে বের হয়ে একটি রিক্সা নিলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পর রিক্সার টায়ার ব্লাস্ট হয়ে গেল। কোনো উপায় না পেয়ে হেঁটে হেঁটে ভার্সিটির সামনে গেছিলাম। এমনিতেই হেঁটে হাঁপিয়ে মাথা গরম, তার ভিতরে যথারীতি আমার ভয় জান্নাত আপুর সামনে এসে দাঁড়ালো। আবার আপনি? হ্যাঁ আমি। কোনো সমস্যা? অনেক সমস্যা, আপনি আর আমার সামনে আসবেন না। আসবো কি আসবো না সেটা আমি বুঝবো। কেন আসবেন না তা তো জানি, টাকা লাগবে, তাই তো নিন টাকা। চমকে উঠলো, সাথে অসহায়ের মতো তাকিয়ে, লাগবে না আমার টাকা। তারপরেও বলছি, আজকের পর থেকে আপনি পথে আসবেন না। আসবো। আসলে কি করবি তুই? আপনাকে কিছু বলতে পারবো না, কিন্তু একটা কাজ করতে পারবো। কি কাজ করতে পারবি? এই ভার্সিটি থেকে চলে যাব। জান্নাত আপুর দিকে তাকিয়ে বুঝলাম সে চমকের শিখরে পৌঁছে গিয়েছে। প্রায় 2 মিনিট নীরবতা পালন করে বলল, আমি সামনে আসবো না, তবে 2টা শর্ত আছে, মানলে আসবো না। আমি কেন আপনার শর্ত মানতে যাব? শর্ত না মানলে নাই, আমিও সামনে আসবো, কথা বলবো। আচ্ছা, আগে শর্ত বলুন, তারপরে দেখি মানবো কিনা। 1, কোনো মেয়ের দিকে তাকানো ও কথা বলা যাবে না। 2, ভার্সিটি থেকে কোথাও যাওয়া যাবে না। এমনিতেও আমি কোনো মেয়ের দিকে তাকাই না, কথা বলা তো দূরের থাক, আর এই ভার্সিটি থেকে কখনোই যাব না। এটা কোনো শর্ত? মনে মনে বললাম। কোনো কিছু না ভেবেই বললাম, আমি আপনার 2টো নয় 3টে শর্তেই রাজি। 3টা শর্ত মানে? 1-এর ভিতর 2। আচ্ছা আপনি খুঁজুন, আমি আসি। আর আমার শর্ত মনে থাকে যেন। ঠিক আছে, যদি শর্ত ভঙ্গ করো তাহলে তোর খবর আছে। তোর একদিন কি আমার যতদিন লাগে। জান্নাত আপু মন খারাপ করে চলে গেল, আর আমি ক্লাসে গেলাম। কি রে হুসাইন, আজ এত লেট কেন? বলিস না দোস্ত, আজ ডিনামাইট বোমাটা মাটি দিয়ে আসছি। আজও পথ আটকিয়েছিল? আজ সবকিছু মিটমাট করে ফেলেছি, আর আসবে না।
দেখ তাই যেন হয়। এরপরে তৌফিকের সাথে শর্তের কথা বললাম। নিজের শর্তে নিজেই ধরা খেয়েছে। ক্লাস শেষে ভার্সিটির গেট দিয়ে বের হওয়ার সময় আরে দোস্ত, জান্নাত আপু এত ভদ্র হলো কিভাবে? নিজের শর্তে নিজেই ভালো এবং ভদ্র হয়ে গেছে। দেখ দেখ, কটকটির মা রাগে কটমট করছে। আমি আর চোখে দেখলাম, একবার আমার দিকে আর অন্যদিকে তাকায়। আমাকে না দেখার ভান করে মনে হচ্ছে অবুঝ খোকা, থুকু খুকি, কিছুই বোঝে না। দোস্ত, এই জায়গায় বেশিক্ষণ থাকা নিরাপদ নয়, যে কোনো সময় পারমাণবিক বোমাটা ফাটতে পারে। আমার বিকাশ থেকে টাকা বের করব, একটু অপেক্ষা কর। আচ্ছা, তাড়াতাড়ি কর। কিছুক্ষণ পর মারামারি শুরু। জান্নাত আপু মারছি। আহ, ও মা গো! কি মেয়ে রে বাবা, মেরেই ফেলবে নাকি? একটু দয়া মায়াও নেই? আসলে ওই ছেলেটি হচ্ছে জান্নাত আপুর ফ্রেন্ড। এতক্ষণ আমি মারের ঘুরে ছিলাম। দোস্ত, তোর টাকা পয়সা পরে তুলিস, আগে ভাগ। চোরের মতো পালিয়ে আসলাম। হ্যালো দোস্ত, একা ভার্সিটিতে যাব না, আমাকে নিয়ে যাবি? আচ্ছা নিয়ে যাব, এখন বাসার বাইরে বের হ। বাসা থেকে বের হয়ে ভয়ে ভয়ে ভার্সিটিতে আসলাম। আগের দিনের চেয়ে জান্নাত আপু আরো বেশি ভদ্র, কারোর সাথে কোনো কথা বলছে না। আর চোখে না তাকিয়ে চল ক্লাসে যাই, সময় হয়ে গেছে। ক্লাস শেষে দোস্ত, গতকাল জান্নাত আপু একটা ছেলেকে মারছিল, মনে আছে? হ্যাঁ আছে, কি হয়েছে তাতে? ওই ছেলেটা জান্নাত আপুর সাথে পড়ে। গতকাল জান্নাত আপুকে প্রপোজ করেছিল, তাই ওই ছেলেটাকে নাকি মারছে। কি বলিস? এভাবেই চলছিল প্রতিদিন। লুকিয়ে লুকিয়ে দেখতাম জান্নাত আপু আমাকে দেখছে, সামনে আসতো না, এমনকি কথাও বলতো না। দোস্ত, ক্যান্টিনে যাই। চল যাই, আমার খুব ক্ষুধা পেয়েছে। ক্যান্টিনে বসলাম। একটু দূরে জান্নাত আপু একা একা বসে আমার দিকে দেখছে আর চোখ মুছছে। চোখ রক্ত বর্ণ ধারণ করেছে। আমার খুব খারাপ লাগছে। হঠাৎ কি হলো? সেদিন শর্তের পর থেকে মনে মনে ভাবছি, দোস্ত, স্যার আমাকে ডাকছে। আচ্ছা যা। আমি দেখি জান্নাত আপু কাঁদে কেন। দেখি গিয়ে তৌফিক চলে যাওয়ার পরে আমি জান্নাত আপুর কাছে আসার সাথে সাথেই না ঠোঁটে মুছতে মুছতে বললাম, কি হলো? আপনি আমার সিনিয়র আপু হয়ে এটা কি করলেন? সি, এটা আপনি কিভাবে পারলেন? আমি আবার কি করলাম? আহা, এখন কিছুই বোঝে না, দুধের ধোয়া তুলসীর পাতা। আমার ঠোঁটে চুমু দিলেন কেন? দিয়েছি বেশ কিছু, আরো দিব। মাথা ছাড়াতে পারছি না, এত শক্ত করে মাথা চেপে ধরেছে, মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে মারা যাব। আহ, আরো লাগবে বাবু? ছাড়া পেয়ে জোরে শ্বাস নিচ্ছি। আপনি আপনার দেয়া শর্ত ভঙ্গ করলেন। আমি কোনো শর্ত ভঙ্গ করিনি। তাহলে এগুলো কি ছিল? আমি তো তোমার কাছে আসিনি, এসেছো তুমি। সেটা না হয় ভুল হয়েছে, তাই বলে আপনি সিনিয়র আপু হয়ে আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খাবেন? খেয়েছি, বেশ করেছি, আরো খাবো। সি সি আপু, আমি শর্তের দিন মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যেদিন তুমি আমার জন্য কষ্ট পাবে, আমার কাছে আসবে, সেদিন আমি তোমায় আপন করে নিব। আমি তো আপনার কাছে আসিনি। তাহলে এতক্ষণ আমার কাছে এসে কেন বললে? আমি কাঁদছি কেন? আমার কান্না থামাতে বললে কেন? ওটা তো আপনি একা একা বসে কাঁদছিলেন, তাই দেখে খারাপ লাগছে, তাই আপনার কান্না থামাতে বললাম। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। একে তো শর্ত ভঙ্গ করছেন, তার উপরে এসব বলছেন। আমি থাকবো না আর এই ভার্সিটিতে। না না, আমি আর বলবো না। আপনার কোনো কথাই আমি বিশ্বাস করি না। ঠিক আছে, আমার কোনো কথা বিশ্বাস করতে হবে না। এটা তো বিশ্বাস করো, আমি এই ভার্সিটিতে আর 1 মাস আছি। জানি। আর 1 মাস পর চলে যাব, ঠিক আছে? কোনো কথা না বলেই আমার জায়গায় এসে বসলাম। তৌফিক ফাঁকিবাজটা এখনো আসে না কেন? কাজের কথা বলে প্রিন্সিপালের রুমে গেল। আর কতক্ষণ বসে থাকবো ক্যান্টিনে? ওই কালা বান্দর শালা এতক্ষণে আসার সময় হলো। কি করব, প্রিন্সিপাল ব্যস্ত ছিল তাই লেট হয়েছে। জান্নাত আপু চলে গেছে। ওই নামটা আমার সামনে আর নিবি না। কেন, আবার কি করলো? কি করেনি সেটা বল। আর তো 1 মাস, তারপর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরিস। চল এখন। চলেন মশাই। 1 মাস ভার্সিটি আসতে যেতে সময় হয়ে গেছে। কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি জান্নাত আপু বারবার সামনে আসে, কিন্তু কোনো কথা না বলে মুচকি হাসি দিয়ে চলে যায়। আজ জান্নাত আপুর বিদায় নিয়ে চলে গেছে, সাথে আমার ভয়টাও অনেক ক্লান্ত থাকার কারণে সন্ধ্যায় ঘুমিয়ে গেছে। আম্মু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মু কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। একটা কথা শোন, আমার চাচাতো ভাইয়ের মেয়ে বিদেশ থেকে এসে তোর ভার্সিটিতে ভর্তি হবে। বাবা একটু সাথে থাকিস। আম্মু ঠিক আছে, থাকবো। আমার নাম্বারটা দিয়ে দিও। আচ্ছা। আমরা মধ্যবিত্ত হলেও আম্মুর বাবার বাড়ির সবাই অনেক টাকাওয়ালার মালিক। রাতে একটি আননোন নাম্বার থেকে কল আসে।
জানতে পারি আম্মুর কাছ থেকে নাম্বার পেয়েছি। পরের দিন ভার্সিটিতে আসতে বলে কল কেটে দিলাম। সকালে সমানভাবে বিভিন্ন প্রসাধনী মেখে ভার্সিটির সামনে গেলাম। এমনিতে কিছু মাখি না, কিন্তু আজ নতুন কারোর সাথে দেখা করতে যাব, তাই যাতে খ্যাত না বলে। অনেক খোঁজার পরে পেলাম। দেখতে মাশাআল্লাহ, চোখ ফেরানো যায় না, মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। হ্যালো, আমি সিদ্রাতুল মুনতাহা। আমাকে মুনতাহা আপু বলে ডাকতে পারো। মুনতাহা আপু কেন ডাকবো? কারণ আমার ডাক নাম মুনতাহা, আর আমি তোমার সিনিয়র। ওহ, এত সিনিয়র আপুরাই কেন আমার ভাগ্যে পড়ে? জুনিয়র কি আদৌ জুটবে না? আচ্ছা, জান্নাত আপু তো তাকে আপু বলতাম, দেখে সে রেগে যেত। সে আমাকে জান্নাত বলে ডাকতে বলতো, তাহলে কি সে আমাকে সত্যি সত্যি ভালোবাসে? এই ছেলে, কি ভাবছো? না না, কিছু না। চলুন আপু, আপনার ভর্তির কাজ কমপ্লিট করি। হ্যাঁ, চলো যাই। ভর্তির কাজ শেষ করে মুনতাহা আপুকে নিয়ে পুরো ভার্সিটি ঘুরিয়ে দেখালাম। চল আমার সাথে। কোথায় যাব? আমার বাসায়। বাবা আমার থাকার জন্য নতুন ফ্ল্যাট কিনেছে, সেটা গোছাতে একটু সহযোগিতা করবে। কোনো কথা না বলে মুনতাহা আপুর সাথে বাসায় চলে আসলাম। গাড়ি থেকে নেমে হাঁটছি বাসার ভিতরে ঢোকার জন্য, কিন্তু একটা বিষয় মনে খসখস করছে। কেউ একজন আমার দিকে দেখছে। চারিদিকে তাকিয়ে দেখতে পেলাম না। মুনতাহা আপুর ফ্ল্যাট গুছিয়ে দিয়ে দুপুরে তার বাসায় খেয়ে বিকেলে বাসায় আসলাম। পরের দিন যথারীতি ভার্সিটিতে আসলাম। মুনতাহা আপুর সাথে তৌফিকের পরিচয় করিয়ে দিলাম। তারপর তৌফিকের কাজের কথা বলে চলে গেল। সময় কাটানোর জন্য আমি এবং মুনতাহা আপু বসেছিলাম। আজও মনে হচ্ছে কেউ পিছনে আছে, কেউ আমাদের ফলো করছে। তাহলে কি মুনতাহা আপু কাউকে সন্দেহ হওয়ার কারণে পিছনে দেখলাম? দূরে কেউ একজন আমাদের দেখছে, একটা ছেলে। কেউ কি মুনতাহা আপুর পিছু নিয়েছে? আসতেও পারে, তার বাবা অনেক সম্পদশালী। তাছাড়া সে দেখতে মাশাআল্লাহ চাঁদের পরীর মতো। কি সফট তার অধর। সে আমি কি ভাবছি? আপু চলো বাসায় যাব। আর একটু থাকি, ভালোই তো লাগছে। একটু বসার পরে আমি মুনতাহা আপুকে তার বাসায় রেখে আমাদের বাসা থেকে যাচ্ছি, কিন্তু আবারও কি আমাকে ফলো করছে। পিছনে ঘুরে দেখি সেই ছেলেটা আমার পিছনে। ভয়ে শরীর থেকে ঘাম ঝরছে। আমাকে সে মারবে না তো? কেন আমাকে ফলো করছে? উল্টা পাল্টা অনেক কিছু ভাবলাম। ভাবতেই ভাবতেই বাসার ভিতরে ঢুকে গেলাম। ভয়ে ভয়ে নির্ঘুম রাত পার করছি। সকালে ভার্সিটির সামনে আসার পর সেই ছেলেটির সাথে আরো কয়েকটা ছেলে আমার সামনে দাঁড়ালো। এই তুই দাঁড়া, তোর সাথে কথা আছে। আমি কিছু করিনি, আমাকে যেতে দিন। তোর সাথের মেয়েটার নাম কি? তা দিয়ে কি করবেন? যেটা জানতে চাইলাম সেটা বল, নয়তো তোর কপালে খারাপই আছে। মুনতাহা। তোর কি হয়? আপু হয়, মামাতো বোন। যা হয় হোক, ওর থেকে 3 হাত দূরে থাকবি, নয়তো তোকে ভ্যানিশ করে দিব। আমার আপুর সাথে আমি থাকবো। তোকে কি বলি কানে যায় না, নাকি মারের প্রয়োজন? আমি তো ঘেমে শেষ, মানে জ্ঞান হারালাম ভয়ে। জ্ঞান ফিরে দেখি আমি বাসায়। মানে আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম। চারিদিকে হালকা আলো চোখে পড়ছে। ঘড়ির দিকে চোখ পড়লো 5:30, মানে সকাল। এতক্ষণ আমি স্বপ্ন দেখছি? স্বপ্ন আবার সত্যি হবে না তো? ভার্সিটি যাচ্ছি, আজ ভয়ের পরিমাণ অনেক বেশি স্বপ্নের কারণে। ভার্সিটিতে পৌঁছে সামনেই ছেলেটাকে দেখতে পেলাম। তখনই হুসেইন, বাসায় আসলি না কেন? ঘুম থেকে উঠতে লেট হয়েছে তাই। বুঝলাম, ফোন তো দিতে পারতি। এমনি দেইনি। চল ক্যান্টিনে যাব, সকালে কিছু খাইনি। ছেলেটার দিকে তাকিয়ে দেখলাম চোখ বড় বড় করে আমাদের দিকে দেখছে। আমার মনে শুধু স্বপ্নের ভয়। ক্যান্টিনের কাছে তৌফিকের সাথে দেখা। হোসাইন, কখন আসলি? অনেকক্ষণ হলো গেটের কাছে ছিলাম, চল ক্যান্টিনে যাই। আচ্ছা চল। ক্যান্টিনে বসার পরে একটি মেয়ে আসলো। মেয়েটি বলল, হ্যালো, আমি মিতু। হাই, আমরা তৌফিক, মুনতাহা আর হুসাইন। আপনার নাম কি? তা হবে কেন, আমার নাম হুসাইন। তাহলে যে বললেন আমি হুসাইন, বললেন যে? আমি বাদ দিয়ে শুধু হুসাইন, সবাই একসাথে হেসে দিল। তা তুমি কোন ইয়ারে পড়ো? আমি ফার্স্ট ইয়ারে পড়ি। আপনারা? আমরা সেকেন্ড ইয়ার। মুনতাহা আপু 4th ইয়ার। আসলে আমি নতুন, তাছাড়া কোনো বন্ধু নাই, তাই আপনাদের সাথে পরিচিত হতে আসলাম। আমাদের সাথে কথা বলতে গেলে আপনি আপনি করতে পারবে না, তুমি করে বলতে হবে। আচ্ছা বলবো। দোস্ত, আজ আমাদের ডিপার্টমেন্টে নতুন লেকচারার আসবে। শুনলাম সে নাকি অনেক স্ট্রিক্ট। চল ক্লাসে যাই, নয়তো প্রথম দিন আমাদের না আবার শুলে চড়ায়। নতুন লেকচারার পুরুষ নাকি মহিলা তা জানি না। চল যাই। আপু, আমরা ক্লাসে গেলাম। মিতু, গেলাম।
মিতু তৌফিকের দিকে তাকাতেই তৌফিক লজ্জায় মাথা নিচু করে ক্লাসের দিকে হাঁটা ধরল। ব্যাপার কি, আজ এত লজ্জা? কিছু না, ছেলেদের লজ্জা থাকতে নেই। আসলে আমি মিতুর উপর ক্রাশ খেয়েছি। আবার লজ্জা পাচ্ছিস? শালা ক্রাশ নামক পোকাটা খাওয়ার আগে তোমার লজ্জা কোথায় ছিল? ক্রাশ পোকা মানে? কিছু না, চল ক্লাসে যাই। দোস্ত, আমাকে একটু সহযোগিতা করবি? তা তোকে বলতে হবে না, চল। ক্লাসে এসে নতুন লেকচারার এর অপেক্ষায় বসে আছি, সবার দৃষ্টি দরজার দিকে। হঠাৎ প্রিন্সিপাল স্যারের সাথে একজন মহিলা বোরকা পরে ভিতরে প্রবেশ করলো। এই হলো তোমাদের নতুন লেকচারার মিস জান্নাত চৌধুরী। হ্যালো ম্যাম, অনেকেই বলল। হ্যালো, আমি তোমাদের ইংলিশ লেকচার দিব। তোমরা ক্লাস করো, আমি আসি। শুরু করা যাক। জি ম্যাম। হে ইউ, হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ এমডি আনোয়ার হোসাইন। ও, সে বিজনেস অ্যান্ড কমিউনিকেশন রুলস। ম্যাম, হঠাৎ প্রশ্ন করবে বুঝতে পারিনি, তাই একটু অপ্রস্তুত হয়ে পড়লাম। পারবে না? ভার্সিটি আসো কি মেয়েদের দেখতে নাকি ঘুরতে আসো? ম্যাডাম, হোসাইন এরকম ছেলে না। তোমাকে সাফাই গাইতে হবে না। জি ম্যাম। আর তুমি দাঁড়িয়ে থাকো, ক্লাস শেষ করে আমার সাথে দেখা করবে। জি ম্যাম। ক্লাস শেষ করে নতুন ম্যাডামকে খুঁজছি, অবশেষে তার ক্যাবিনের সামনে গিয়ে, মে আই কামিং ম্যাম? ইয়েস, কামিং, সিট ডাউন। না, ঠিক আছে ম্যাম। তোমাকে বসতে বলেছি, বসবে। সারা ক্লাস টাইম তো দাঁড়িয়েছিলে। আচ্ছা ম্যাম, বসছি। তুমি কোথাও ইংলিশ প্রাইভেট পড়ো? জি না ম্যাম। কাল থেকে আমার কাছে ইংলিশ পড়বে। ম্যাম, আমি হ্যাঁ বা না বলতে বলিনি, আমি পড়তে বলেছি মানে পড়বে। হঠাৎ ম্যাম দাঁড়িয়ে গেলেন, আমার চেয়ারের কাছে এসে দাঁড়ালেন। সকালে ক্যান্টিনে মেয়েদের দেখলাম তোমার সাথে কথা বলছে, ওরা কারা? সেটা আপনাকে কেন বলবো? আপনি আমার টিচার, কিন্তু সেটা শুধু ভার্সিটিতে, বাইরে নয়। বলতে বলেছি মানে বলবে। ভয়ে একটু সরে দাঁড়ালাম। ম্যাম, একজন 4th ইয়ারে পড়ে, আরেকজন 1st ইয়ারে। তাহলে তুমি বড় আপু আর ছোট আপুদের সাথে প্রেম করে বেড়াও? কি বলছেন ম্যাম? মুনতাহা আপু আমার মামাতো বোন, আর মিতু আমার ছোট বোনের মতো। তাহলে আমি কে? ধাক্কাটা জোরে দেওয়ার কারণে দেওয়ালের সাথে ঠেকালাম। ম্যাডাম আস্তে করে মুখোশ করে ফেললো। কিছু বলার আগেই আমার 2 সাইডে 2 হাত দিয়ে আটকে দিল। জান্নাত আপু, আপনি? কেন, অন্য কাউকে আশা করেছিলে? আমি ছাড়া তোমার উপরে কারো অধিকার নেই। কি করছেন? ছাড়েন আমাকে। আর কোনো কথা বলতে দিল না, তার 2 ঠোঁট দিয়ে আমার ঠোঁট আটকে দিল। চুমুতে চুমুতে ভরিয়ে দিল। প্রায় 10 মিনিট পর আমাকে ছাড়লো। ছাড়া পেয়ে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শ্বাস নিতে পারছি। জান্নাত আপু আমার অবস্থা দেখে আর থাকতে পারলেন না, আবারও তার ঠোঁট আমার ঠোঁটের সাথে মিশিয়ে তার নিঃশ্বাসে আমার ভিতরে দিতে লাগলেন। 5 মিনিট পর আমাকে ছাড়লেন। এখন আমি মোটামুটি স্বাভাবিক। কি করলেন? এটা আমাকে মেরে ফেলবেন নাকি? হাত দিয়ে মুখ চেপে ধরে বললেন, জীবনে আর মরার কথা বলবে না। তোমার কিছু হলে আমার কি হবে? ধুর। আর দাঁড়িয়ে না থেকে বাসার উদ্দেশ্যে বের হলাম। পরের দিন ভার্সিটির ক্লাস শেষে পিয়ন দিয়ে নতুন ম্যাডাম জান্নাত আপু আমাকে ডেকে পাঠালেন। না গেলে অনেক অত্যাচার করবে, এই ভয়ে তার ক্যাবিনে গেলাম। আসবো ম্যাডাম? আসো, তোমার বই বের করো। আপনার কাছে পড়বো না। বসো এখানে। তুমি পড়বে না, তোমার ঘাড় পড়বে। অনিচ্ছা সত্ত্বেও বই খুলে পড়ছি। কিছুক্ষণ পর জান্নাত আপু এটা ওটা বুঝিয়ে দিচ্ছি। পড়া শেষে উঠে আসবো, তখন দাঁড়াও। ভয় দাঁড়ালাম। জান্নাত আপু কাছে এসে আমার গালে হাত দিয়ে বলছে, ভালো করে পড়ো। মনে হয় জান্নাত আপু ভালো হয়ে গেছে। আর শর্তের কথা যেন মনে থাকে। কিছু না বলে বের হয়ে গেলাম। পরের দিন ভার্সিটি গিয়ে ক্লাস করে বাইরে মুনতাহা আপুকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। মুনতাহা আপু বায়না করলো সে আমাকে না নিয়ে মার্কেটে যাবে না। না করতে পারলাম না। মার্কেটিং করে মুনতাহা আপুকে বাসায় দিয়ে আসতে গেলাম। রাস্তার সাইডে দেখলাম জান্নাত আপু গাড়িতে হেলান দিয়ে আমাদেরকে তাকিয়ে আছে। চোখে প্রচন্ড রাগ দেখা যাচ্ছে। কোনো কথা না বলে মুনতাহা আপুর বাসায় গিয়ে কিছুক্ষণ থাকার পরে বাসায় ফিরলাম। রাতে বাড়িতে ফোনে কথা বলে ঘুমিয়ে পড়লাম। প্রতিদিনের মতো আজও ভার্সিটিতে যাচ্ছি, কিন্তু আজ ভয়টা অন্য দিনের চেয়ে একটু বেশি। একে তো শর্ত মানিনি, তারপরে গতকাল পড়তে যাইনি। ক্লাসে যাওয়ার কিছুক্ষণ পর ম্যাডাম মানে জান্নাত আপু আসলো। ভালোভাবে ক্লাস করছে, কিন্তু আমার সাথে কোনো কথা বলছে না। ক্লাস শেষে জান্নাত আপুর কাছে তার ক্যাবিনে পড়তে গেলাম। আমি পড়ছি, সে মাঝে মাঝে বলে দিচ্ছে, আমি কিন্তু তার কেয়ারিং অনেক মিস করছি। পড়া শেষে ভার্সিটির গেটে আসার পরেই রিক্সা নিয়ে বাসায় যাচ্ছি। হঠাৎ সেই ছেলেটা রিক্সা দাঁড় করালো।
কোনো রিক্সা পাচ্ছি না, লিফট দেওয়া যায়? কেন নয়, উঠুন। কোনো কিছু না ভেবেই বললাম। কিছু দূর যাওয়ার পরে কেমন মাথা ঘুরছে, চোখে ঝাপসা দিচ্ছে। পড়ে যেতে গেলে ছেলেটা আমাকে ধরে ফেললো, চোখ বন্ধ হয়ে গেল। চোখ খুলে নিজেকে একটি বন্ধ কবরে থুকু রুমে আবিষ্কার করলাম। চারদিকে চোখ বুলিয়ে নিলাম, বুঝলাম আমাকে কেউ কিডন্যাপ করেছে। সেই ছেলেটি করেনি তো। ভয়ে গলা শুকিয়ে বাস থুকু কাঠ হয়ে যাচ্ছে। স্বপ্ন দেখছে না তো? নিজেকে একটু চিমটি কেটে দেখি, না, স্বপ্ন নয়, বাস্তব। খসখস শব্দের কারণে দরজার দিকে চোখ গেল। একটি লোক ভিতরে ঢুকেছে, কেমন একটু চেনা চেনা লাগছে। এগুলো খেয়ে নাও। আপনি কে? আমাকে এখানে আটকে রাখছেন কেন? সবকিছু জানতে পারবে, আগে খেয়ে নাও। আমি খাবো না, আমাকে যেতে দিন। না খেলে তোমার শরীর অসুস্থ হবে, আমার কি? কাজ শেষ না হলে যেতে পারবে না। আপনাদের টাকা চাই তাই তো? আমার আব্বুর নাম্বার নিয়ে ফোন করুন, যত টাকা লাগবে চেয়ে নিন, কিন্তু আমাকে যেতে দিন। আমার ম্যাডামের যত টাকা আছে তা দিয়ে তোমাদের 1000 বার কেনা খা। কে হতে পারে? আমার সাথে তো কারো শত্রুতা নেই, মনে মনে ভাবলাম। কে আপনার ম্যাডাম? আমাকে দিয়ে তার কি কাজ? দরজার দিকে চোখ পড়তেই আমি থ হয়ে দাঁড়িয়ে গেলাম। শাকিল ভাই, আপনি বাইরে যান। জান্নাত আপু, আপনি আমাকে কিডন্যাপ করেছেন? ওই যে, একদম আপু বলবে না। আপু বললে খুন করে ফেলবো, আমাকে জান্নাত বলে ডাকবে। আপনি আমাকে কিডন্যাপ করেছেন কেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। অনেক বড় ক্ষতি করেছো, তা তুমি বুঝবে না। নাও, এগুলো খেয়ে নাও। খাবো না, আমাকে যেতে দিন, বাসায় যাব। হা করো। খাবো না বলছি, খাবো না। শাকিল ভাই, সবাইকে নিয়ে ভেতরে আসুন। লম্বা লম্বা 4টা খাম্বা টুকু লোক, বডিগার্ড টাইপ পোশাক পরিহিত, সাথে শাকিল নামের লোকটি, আরো 5 জন, 3 জন মেয়ে, 2 জন ছেলে, জান্নাত আপু ফ্রেন্ডস। পিছনে একজন হুজুর টাইপ লোক এসে ভিতর আসলো। আমাকে হালাল করতে আসেনি তো, মনে মনে ভাবলাম। 2টা বডিগার্ড আমার 2 পাশে বসলো। হুজুর, শুরু করুন। সকল লেখার কাজ শেষ, এখন শুধু কবুল বললেই বিয়ের কাজ সম্পূর্ণ হবে। কার বিয়ে হবে? তোমার আর আমার বিয়ে হবে এখন। বিয়ে করব না, তাছাড়া আপনার মতো বুড়ি থুকু আপুকে তো করবই না। তুমি বিয়ে করবে না, তোমার বাপ কুকু আর বিয়ে করবে। সি সি, আপনি এত খারাপ। শেষে আমার আব্বুকে। সি, খারাপের দেখিছো কি? এখন বিয়ে না করলে দেখাবো। করব না আমি আপনাকে বিয়ে। হুজুর, আপনি শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রাহিম। বলুন বাবা কবুল, বলুন বাবা কবুল। কবুল বল। বলবো না কবুল। কবুল বলো, নয়তো আমি তোমাকে খুন করে ফেলবো। করুন খুন, আমাকে খুন করলে আপনাকে জেলে যেতে হবে। কবুল বলো, নয়তো আমি তোমাকে খুন করে জেলে যেতে রাজি আছি। আহ, ছুরি ধারালো হওয়ার কারণে ছুরির মাথা লেগে বুক হালকা কেটে গেছে। এখনো কবুল বল, নয়তো। কি করবেন? খুন করুন, খুন। রক্ত বের হয়েছে, আর একটু জোরে আঘাত করুন, তাহলে খুন হয়ে যাবে। না, তোকে খুন করব না, নিজেকে শেষ করে দেব। ছুরি দিয়ে হাতে একটা টান দিল। রক্তে হাত একাকার, গল গল করে রক্ত বের হচ্ছে। কোনো উপায় না পেয়ে জান্নাত আপুর হাত চেপে ধরলাম, যাতে রক্ত বের না হয়, কিন্তু রক্ত বন্ধ হওয়ার নাম নিচ্ছে না। ছাড়ো আমাকে, আজ নিজেকে শেষ করে দেব। সবাই থামানোর চেষ্টা করছে, কেউ কাছে আসবে না। ভয়ে কেউ কাছে যাচ্ছে না। বলবে কবুল নাকি আবার কাটবো? আমি নিশ্চুপ হয়ে জান্নাত আপুর দিকে তাকিয়ে, জান্নাত আপু কেন পাগলামি করছেন? আমি তোমার জন্য পাগল, তাই পাগলামি করছি। কবুল বলবে। আবার হাতে ছুরি চালিয়ে দিল। রক্তে ফ্লোর লাল হয়ে যাচ্ছে। আমার জন্য কেউ নিজেকে শেষ করে দিয়েছে। জান্নাত আপুর কিছু হয়ে গেলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, মনে মনে ভাবলাম। কবুল বলবে, শেষবারের মতো বলছি, বলবে কবুল? বলছি বলছি, কবুল বলছি। তাড়াতাড়ি বলো, নয়তো চালিয়ে দিলাম। বলুন বাবা কবুল। তাড়াতাড়ি কবুল বলো। বলছি বলছি, আবুল থুকু কবুল। আরো 2 বার কবুল বলুন। বলছি কবুল কবুল। এবার আপনি কবুল বলুন মা। কবুল 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 কবুল। হাত থেকে ছুরি ফেলে দিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। রক্তে আমাকে মাখামাখি করে দিয়েছে। বুকে হালকা ভেজা দেখে শার্টের উপরে 2টা বোতাম খুলে ফেললো। দেখলো রক্ত জমে আছে। শক্ত করে জড়িয়ে ধরে, অনেক ব্যথা পেয়েছো তাই না?
নিজের হাতে কাটার পরিমাণ বেশি, সেই দিকে খেয়াল নেই। শাকিল ভাই, ফার্স্ট এড বক্সটা নিয়ে আসুন। জি ম্যাম। দেখি, এখানে বসো। বুকে কাটা অংশে ড্রেসিং শুরু করলো। আপনার বেশি কেটেছে, আগে আপনারটা রক্ত বন্ধ করুন। না, আগে তোমারটা। আমার বুকের কাটা অংশে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল। এখন জান্নাত আপু তার ডান হাত দিয়ে বাম হাত ড্রেসিং করছে। ড্রেসিং করার পরে ব্যান্ডেজ করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কোনো উপায় না পেয়ে, আপু আমার কাছে দিন, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। কে তোমার আপু? কেন, আপনি? রাগের সাপের মতো ফুসফুস করছে, কিছু বলছে না। নিন, ব্যান্ডেজ করা শেষ। আর কিছু বলতে দিল না, ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিল। অনবরত গালে, কপালে, নাকে, মুখে চুমু দিয়ে যাচ্ছে। শেষে ঠোঁটে চুমু দিয়ে কামড়ে দিল। এবার বলো, আর আপু বলবে? আপনি তো আমার সিনিয়র, 6 বছরের বড়। আপনাকে আপু বলবো না তো কি বলবো? কেন, বউ বলবে, কারণ আমি তোমার বিয়ে করা বউ। আপনি আমার জোর করে বিয়ে করেছেন, আমি এই বিয়ে মানি না। আমার ভালোবাসা দিয়ে আস্তে আস্তে সব মানিয়ে নিব। তাছাড়া আমি কোনো কাজ করি না, আপনাকে আমি কি খাওয়াবো? আমার আব্বা আম্মু শুনলে কত কষ্ট পাবে জানেন? আমি আছি তো, সব সমস্যা আমি সমাধান করব, আর তোমাকে কোনো কাজ করতে হবে না। জান্নাত আপু, তারপরেও আমি এই বিয়ে মানতে পারবো না। আবার আপু বলছো? জান্নাত বলো। আচ্ছা বলছি জান্নাত, কিন্তু আমি এই বিয়ে মানতে পারবো না। তুমি কি চাও আমি নিজেকে শেষ করে দেই? না না, আমি এই বিয়ে মানবো। ছুরি ফেলে দিয়ে জড়িয়ে ধরলো। আর কোনো দিন যদি এসব কথা বলো তাহলে আমার লাশ পাবে। এত ভালোবাসেন আমাকে? আমার জীবনের চেয়ে বেশি। হুম। তুমি তো কিছু খাওনি, চলো খাবে। না, আমি কিছু খাবো না। হা করো। জোর করে খাওয়াই দিল। চলো আমাদের বাসায় যাব। কেন? আপনার বাসায় কেন? বাসার কেউ জানে না আমি তোমাকে বিয়ে করেছি, জানাতে হবে। তাছাড়া আব্বুর দোয়া নিতে হবে না। আমি যেতে পারবো না, আপনি যান। যাবে কিনা বলো, নয়তো নিজেকে। আচ্ছা যাব। সবসময় হুমকি, সবসময় হুমকি। সামনে কি হবে মনে মনে ভাবলাম। ভয়ে ভয়ে জান্নাতের বাড়ির দিকে ঢুকছি। জান্নাত আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। এ তো বাড়ি নয়, রাজপ্রাসাদ। দাঁড়াও, ছেলেটি কে? বাবা, ও হুসাইন, তোমাদের জামাই। কি, তুমি আমাদের না জানিয়ে বিয়ে করেছো? আসলে বাবা, এই মুহূর্তে ছেলেকে আমার বাসা থেকে বের করে দাও। এই কে, কোথায় আছিস? দারোয়ান, দারোয়ান। বাবা, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। এই ছেলে, বের হও আমার বাড়ি থেকে। জান্নাতের হাত ছাড়িয়ে বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু জান্নাত আমার হাত ছাড়ছেই না। বাবা, হুসাইনকে যদি বের করে দাও তাহলে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি আমার মেয়ে হয়ে এই কথা বলতে পারলে? তুমি যদি এই ছেলেকে ছাড়তে না পারো তাহলে আমি তোমাকে ত্যায্যপুত্র করব। তুমি আমার প্রপার্টির কোনো কিছুই পাবে না। বাবা, তুমি এই কথা বলতে পারলে? আমি না তোমার আদরের প্রিন্সেস? এই তোমার ভালোবাসা বাবা? বের হয়ে যাও আমার বাড়ি থেকে। দারোয়ান, এদের আমার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। বাবা, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তোমাদের আমি যেন আমার বাড়ির আশেপাশে না দেখি। জান্নাত আপু, আপনি থাকুন, আমি চলে যাই। আমার জন্য আপনাদের ভিতরে সমস্যা কেন করবেন? চুপ, একদম চুপ, আর একটা কথা বলবে না। জি স্যার। গার্ডের আসলো। এদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। জি স্যার। তোমরা পারবে না, তাহলে আমি বের করছি। জান্নাতের মা এতক্ষণ ধরে চুপ করে আছে, কিছু বলছে না। স্বামীকে অনেক ভয় পায়। জান্নাতের বাবা আমার শার্টের কলার এবং জান্নাতের হাত ধরে টানতে টানতে বের করে দিয়ে দরজা আটকে দিল। বাবা, তুমি এটা কিভাবে করলে বাবা? উঠুন, আপনি এখানে থাকলেই পারতেন। তুমি আবার কথা বলছো? আমি আর আপনার সাথে খেলবো না, আমার সব খেলনা ফিরিয়ে দেন। তা কেন খেলবে না? আপনি আমাকে সবসময় ধমক দেন, তাই। ওলে আমার পিচ্চি জামাইটা রাগ করেছে। এখন আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন? কোথাও যাব না। তাহলে কি এখানে, মানে রাস্তায় থাকবেন? কেন, তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। না, আপনাকে আমার সাথে নেব না। তুমি আমাকে তোমার সঙ্গে নিতে বাধ্য, কারণ আমি তোমার বিয়ে করাবো। আমি এই বিয়ে মানতে পারবো না। জান্নাত আপু দৌড়ে রাস্তার মাঝখানে চলে গেল। কি করছেন? আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না। কিছুক্ষণ ভেবে, ঠিক আছে,
আপনি আমার সাথে থাকবেন, কিন্তু আমি যেখানে থাকি সেখানে আপনাকে নিয়ে থাকা যাবে না। কেন? তুমি থাকতে পারলে আমি কেন পারবো না? কারণ যারা থাকে সকলেই ব্যাচেলর। আচ্ছা, আগে তোমার বাসায় চলো, তারপর নতুন বাসা বের করা যাবে। আসুন আমার সাথে। একটা সিএনজি নিয়ে বাসার সামনে আসলাম। এতক্ষণে সন্ধ্যা হয়েছে। বাসার ভিতরে ঢুকে বাড়িওয়ালার ফ্ল্যাটে গেলাম। পরিচয় করিয়ে দেওয়ার পর বাসা ছাড়ার কথা বললাম। যেহেতু তোমরা বিবাহিত, রাত তো হয়ে গেল, আজ আর বাসা কোথায় পাবে? তাই বলছিলাম আজ এখানেই থাকো, কাল বাসা খুঁজে অন্য বাসায় উঠবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি ঠিক একই কথা বলতে চাইছিলাম। ধন্যবাদ দেওয়ার কি আছে? তাছাড়া বুঝতেই তো পারছো, এখানে 1 তলা থেকে 5 তলা পর্যন্ত অফিস হিসেবে ভাড়া দেওয়া হয়। 6 তলাতে আমরা থাকি। 7 থেকে 10 তলা ব্যাচেলার এবং স্টুডেন্টদের ভাড়া দেওয়া হয়। আমি সবকিছুই জানি। তোমাকে নিয়ে তো আমার কোনো টেনশন ছিল না, তুমি তো একা থাকতে, কিন্তু এখন তো তুমি একা নও। তারপরে বলবো, যেখানে থাকো ভালো থাকো। আচ্ছা, আপনারাও ভালো থাকবেন। কোথায় যাচ্ছ নতুন বৌমাকে নিয়ে? রাতের খাবার খেয়ে তারপরে উপরে যাবে। জোর করেই রাতের খাবার খাওয়ালো। তারপরে আমার রুমে 8 তলায় যাচ্ছি। লিফটে উঠলাম। লিফটে কয়েকজন সিনিয়র ভাই ছিল। তারা আমার দিকে, জান্নাত আপুর দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। শালা তোর বোনের দিকে তাকিয়ে আছো, মনে চায় কোম্পানির বদমাশগুলোরে লিফটের জানলা দিয়ে নিচে ফেলে দিই। থুকু, লিফটের তো জানলা থাকে না। লিফটের 8 তলায় থামার পর সামনে কয়েকজন সমবয়সী এবং জুনিয়র ভাইদের সাথে দেখা। তোমাদের ভাবি। ভাই, আপনি বিয়ে করেছেন? আমাদের একটু জানালেন না? আমি নিজেই জানি না আর তোমাদের। তালা খুলে জান্নাত আপুকে ভিতরে নিয়ে গেলাম। যান, ফ্রেশ হয়ে আসুন, ওই রুমে যান, ওখানে ওয়াশরুম আছে। তুমি ফ্রেশ হবে না? আমি অন্য ওয়াশরুম ব্যবহার করছি। ফ্রেশ হয়ে আসার পরে। আমি এখন কি পরবো? কেন? আপনার পরনে যা আছে সেগুলোই পরে থাকুন। আপনি তো কিছু আনেননি। আমার পরনের জামা কাপড় ভিজে গেছে, আমি এখন কি পরবো? একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? তাড়াতাড়ি বলো। আপনি আমার শার্ট প্যান্ট পরতে পারেন। কি? আমি তোমার শার্ট প্যান্ট পরবো না, কখনো না। তাহলে আর কি করা, এভাবেই থাকুন। না, এভাবে থাকলে আমার ঠান্ডা লেগে যাবে। কি করব? আমার এখানে তো মেয়েদের কোনো পোশাক নেই, আর এত রাত্রে বাইরে যাওয়া যাবে না। আচ্ছা, তোমার শার্ট প্যান্ট দাও। একটি শার্ট এবং প্যান্ট দিলাম, নিয়ে অন্য রুমে চলে গেল। হুসাইন, প্যান্ট পরতে পারছি না। এখন কি করব? কিছু একটা করো। আরেকটা বুদ্ধি আছে, লুঙ্গি। পরবে লুঙ্গি? লুঙ্গি? ছি, শেষ পর্যন্ত লুঙ্গি? না পড়লে নাই, এভাবেই থাকেন। আমার জলিতে তো মাথায় অনেক বুদ্ধি আছে। আচ্ছা, দাও তোমার লুঙ্গি। দরজা হালকা একটু ফাঁকা করে লুঙ্গি নিল। লুঙ্গি নেওয়ার সময় হাতে হালকা একটু টাচ লাগায় জান্নাত আপু কেঁপে উঠলো। খেয়াল করলাম জান্নাত আপুর কাঁপুনি আনমনে আমার হৃদয় টাচ করে ফেললো। দরজা হালকা ফাঁকা করে শার্ট এবং লুঙ্গি পরে লুঙ্গি ডান্স দিতে দিতে না হেঁটে হেঁটে সামনে এসে দাঁড়ালো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। এই প্রথম জান্নাত আপুকে দেখে আমার হৃদয় টান অনুভব করছি। আমার সামনে একজন লুঙ্গি পরি দাঁড়িয়ে আছে। আপনাকে তো লুঙ্গিতে দারুণ লাগছে। লজ্জায় মাথা নিচু করে জান্নাত আপু নিজের এক পা দিয়ে অন্য পা চিমটি কাটছে। আমার চোখ আটকে আছে জান্নাত আপুর পায়ে। তার পায়ের আঙ্গুল, পায়ের নখ, পায়ের গোড়ালি আমাকে আকর্ষণ করছে, যেন সকল সৌন্দর্য পায়ে লুকিয়ে আছে। কিন্তু একটা কিছুতে অসম্পূর্ণ লাগছে। কি দেখছো? আপনার পা দেখছি। জান্নাত আপু লজ্জায় পাকা টমেটো হয়ে যাচ্ছে। ঘুরে আমার রুমে চলে গেলাম, সাথে সাথে বেরিয়ে আসলাম। এই চেয়ারটায় বসুন। চেয়ারে বসলো, হাঁটু গেড়ে তার সামনে বসলাম। পাটা দেখি। না না, আমার পা তোমাকে ধরতে হবে কেন? পা জোর করে ধরে বুকের সাথে লাগালাম। কি করছো কি? পকেটে হাত দিয়ে অসম্পূর্ণ জিনিসটা দুই ভাই পরিয়ে দিলাম। পা দুইটা হাতে নিলাম। বারবার টাচ করার ফলে জান্নাত আপু কেঁপে কেঁপে উঠছে। জান্নাত আপু পাটা সরিয়ে নিল। আমার ঘোর কেটে গেল। একটু দূরে সরে, আপু আমি সরি, আসলে জোকের বসে কি করে ফেললাম। তুমি কেন সরি বলছো? আমার উপর, আমার প্রাণের উপর, আমার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের উপর তোমার অধিকার রয়েছে। কি বলছেন এসব? আমি যা বলেছি তার চুল পরিমাণ কথাও মিথ্যা নয়। আমি শুধু তোমার। তারপরেও আমি তো এই বিয়ে। তুমি আবার এসব কথা বলছো? কথা না বাড়িয়ে বেলকনিতে চলে আসলাম। কি থেকে কি হয়ে গেল মনে মনে ভাবতেছি। কি ভাবছো? নিষেধ করলেও ছাড়বে না, তাই জড়িয়ে ধরতে দিলাম। কিছু না। আচ্ছা, নূপুর কোথায় পেলে? আগে কেনা ছিল।
তার জন্য কিনেছিলে? নুপুরটা দেখে পছন্দ হয়েছে তাই কিনেছি। আমি অনেক ভাগ্যবতী, তোমার পছন্দ করার নুপুরটা আমার পায়ের সৌন্দর্যটা আরো অনেক বাড়িয়ে দিয়েছে। জান্নাত আপু, আপনি ঘুমিয়ে পড়ুন। আবার আপু বলছো? আর একবার আপু বললে আমি কিন্তু। থাক, কিছু করতে হবে না, যান ঘুমিয়ে পড়ুন। না, আমি ঘুমাবো না, তোমার সাথে চাঁদ দেখবো। যেটা আপনার ইচ্ছা, নিষেধ করলে শুনবে না জানি। আচ্ছা, আজ আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কি জানো? কি আবার? কিছুই তো না। আজ আমাদের বাসর রাত। ধ্যাৎ, এই আটতলায় তো একটা বাসও নেই, তাহলে কিসের বাসের রাত? বাসর রাত। এভাবে কেন বললে? কিভাবে বললাম? চলো ঘুমাবে। রুমে আসার পরে জান্নাত, তুমি খাটে ঘুমিয়ে পড়ো, আমি অন্য রুমে ঘুমাবো। তুমি কি চাও বলো? তোমাকে না পেয়ে নিজেকে শেষ করে দেই? না, আমি তা চাই না। তাহলে নামাজ পড়ে চুপ করে শুয়ে পড়ো। আচ্ছা। নামাজ পড়ে খাটের এক কর্নারে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর অনুভব করলাম জান্নাত আমার পাশে শুয়েছে। অনেকক্ষণ কোনো সাড়া শব্দ করছে না। হঠাৎ পিছন থেকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে কানের নরম লতি মুখে নিয়ে অনবরত চুষছে। মাঝে মাঝে ঘাড়ে কামড় দিচ্ছে। আমি ধরো মাতাল হয়ে যাচ্ছি। কি করছো? ভালো লাগছে না। কোনো কথা না বলে জড়িয়ে তার রোমান্টিক অত্যাচার করছে। আর থাকতে না পেরে জান্নাতের দিকে ঘুরে জান্নাতের গোলাপি ঠোঁটের নিজের ঠোঁট মিলিয়ে দিলাম। বাকি যা হয়েছে সব ইতিহাস। যে মাসে শুক্রবার নাই সেই মাসে বলবো। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি আমার সিনিয়র বউয়ের বুকে থুকু, আমার বুকে সিনিয়র বউ আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রাতের এত রোমান্টিকতার কারণে চোখের ঘুম, তাই জান্নাতের কপালে একটা চুমু দিয়ে আমার ঘুমের সাগরে ডুব দিলাম। পানির ফোঁটা মুখে পড়ার কারণে ঘুম ভেঙে গেল। দেখলাম সিনিয়র বউ মিটিমিটি হাসছে। আমার পিচ্চি জামাইটা এত দুষ্ট আগে বুঝতে পারিনি। আর কোনো কথা বলতে না দিয়ে হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে চুমুতে চুমুতে ভরিয়ে দিল। আই লাভ ইউ পিচ্চি জামাই। আই লাভ ইউ টু সিনিয়র বোম থুকু বউ। কি বললে? আমি বোম? আজ আমি তোমার পেট ফাটিয়ে ফেলবো। কিভাবে ফাটাবে শুনি? চুমু খাইয়ে খাইয়ে পেট ভরে ফেলবো, এরপর এমনিতেই ফেটে যাবে। তাই নাকি? তাহলে আসো, চুমু খাইয়ে পেট ভরিয়ে দাও। আমার পিচ্চি জামাই এত রোমান্টিক। রোমান্টিক ছিলাম না, হয়ে গেছে সিনিয়র বউর অত্যাচারে। কি? আমি তোমায় অত্যাচার করি? এভাবে মারলে তো আমি মরে যাব। জান্নাত মুখ চেপে ধরলো। মন খারাপ করে চলে যাচ্ছে। হাতটা চেপে ধরলাম। আমার দিকে ঘুরিয়ে দেখলাম কাঁদছেও। জান্নাত আপু, কাঁদছেন কেন? তুমি বারবার মরার কথা কেন বলো? তুমি বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আচ্ছা, আর বলবো না, হয়েছে। না, হয়নি। তুমি আবার আমাকে আপু বলে রাখছো। আসলে তুমি তো আমার সিনিয়র, তাই একটু সময় লাগবেই। ঠিক আছে, কিন্তু আমি যদি দেখি ইচ্ছে করে বলো তাহলে যে কি করব। আমার ভার্সিটিতে যেতে হবে, আর কোনো কথা বলা যাবে না। আমি কি বাসায় থাকবো নাকি? আমিও তো ভার্সিটিতে যাব। কথা কাটাকাটি করে হালকা নাস্তা করে দুজন একই রিক্সা চেপে ভার্সিটির সামনে নামলাম। রিক্সা থেকে নেমে জান্নাত রিক্সা ভাড়া দিল। দাও। কি দিব? কি দিবে বুঝতে পারছো না? না, কি দেব বলেন ম্যাডাম? মানি ব্যাগ দাও। ভয়ে মানিব্যাগ দিয়ে দিলাম। এতদিন কত শান্তিতে ছিল মানিব্যাগের টাকা, মনে মনে ভাবলাম। মানিব্যাগ থেকে 500 টাকা নিয়ে, এই নাও, পকেটে রাখো। আচ্ছা ম্যাডাম, আপনি শুধু আমার মানিব্যাগ থেকে কেন টাকা নেন? সেই ভার্সিটির প্রথম দিন থেকেই। বুঝতে পারছো না? না, আমার মাথায় কিছু আসছে না। বুঝতে হবে না, যাও ক্লাসে যাও। আর শোনো, ক্লাস শেষে আমার কেবিনে আসবে, তারপর বাসা খুঁজতে হবে। আচ্ছা, আমার মনে আছে। কি মনে আছে? বাসা খুঁজতে যাওয়ার কথা ক্লাসে যাওয়ার পর। হুসাইন, গতকাল বিকেলে কোথায় ছিলি? আর তোর ফোন বন্ধ ছিল কেন? সব বলবো, আগে ক্লাস শেষ করো। সব ক্লাস শেষে বাইরে আসার পর তৌফিক, ওই জায়গায় একটু বস, আমি আসছি। আমিও আসি। না, তুই বস। তুমি এসে গেছো, চলো। আমাদের সাথে তৌফিক যাবে। আচ্ছা চলো। বাহিরে বের হবার পর তৌফিককে নিয়ে বের হলাম। হুসাইন, আমরা কোথায় যাচ্ছি? বাসা খুঁজতে যাচ্ছি। নতুন বাসা কেন? ভার্সিটির কাছেই 2 রুমের একটা ফ্ল্যাট, ডাইনিং ড্রয়িং সহ ভাড়া করলাম। আগেরবার কত কষ্ট করতে হয়েছে, কেউ স্টুডেন্টদের কাছে ভাড়া দিতে চায়নি। ব্যাচেলরদের কষ্ট ব্যাচেলরাই বোঝে। একবার তো ভেবেছিলাম কোনো বাড়িওয়ালার মেয়ে বিয়ে করে ঘর জামাই থাকি। কি বললে তুমি? তৌফিক অবাক চোখে তাকিয়ে আছে। হুসাইন, এবার তো বল ব্যাপারটা কি? হঠাৎ বাসা পরিবর্তন করলি?
সব বলবো। আগে আমার বোনকে ফোন দিয়ে আসতে বল, তারপর বলছি। মিতুকে আবার কেন ফোন দিব? দিতে বলেছি দিবি। মিতু আসার পরে আমরা একটা রেস্টুরেন্টে গেলাম। আমি আর ম্যাডাম এক পাশে, অন্য পাশে মিতু আর তৌফিক। দোস্ত এবার বল তো। ম্যাডাম আর আমি হাজবেন্ড ওয়াইফ। তৌফিক আর মিতু অবাকের চরম সীমায় পৌঁছেছে। দুজনেই হা করে আছে। মুখ বন্ধ কর তোরা, মুখে মাছি ঢুকবি। কি বলছিস? যা শুনছো তাই। মেশিন নষ্ট নাকি, ব্যাটারি লাগবে? মস্করা বাদ দিয়ে বল কিভাবে কি। তৌফিক ও মিতুকে সব বললাম। ভাইয়া আমাদের একটু জানালেন না? নিজেই তো জানতাম না। তৌফিক ও মিতুকে ট্রিট দিয়ে আমি ও আমার ম্যাডাম বউ নতুন বাসায় উঠলাম। বাসার সবকিছু ঠিক করতে করতে রাত 10টা। তৌফিককে বিদায় দিলাম। অনেক ক্লান্ত থাকার কারণে সিনিয়র বউকে জড়িয়ে ধরে চুলের ঘ্রাণ নিচ্ছি, মাঝে মাঝে ঘাড়ে নাক ঘষছি। জান্নাত কেঁপে কেঁপে উঠছে আর রোমান্টিক অত্যাচার করছে। আর থাকতে না পেরে জান্নাতের দিকে ঘুরে জান্নাতের গোলাপি ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিলাম। বাকি যা হয়েছে সব ইতিহাস। যেই মাসে শনিবার নাই সেই মাসে বলবো। সিজন 1 শেষ। সিজন 2 জন্য অপেক্ষা করুন। কি পাঠক পাঠিকারা, আপনাদের লজ্জা করে না? কি ভিউয়ার্সরা, আপনাদের লজ্জা করে না? অন্যদের মিশন দেখছেন? যান আপনারা আপনাদের মনের মানুষের সাথে মিশন শুরু করেন, কিন্তু শর্ত, আপনার মনের মানুষের সাথে কিন্তু বিয়ে করে তারপর মিশন শুরু করতে হবে। আগে করলে কিন্তু জিনা করার গুনাহ হবে। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কেমন গল্প শুনতে চান সেটাও জানাতে পারেন। ধন্যবাদ। তিন বছর আগের কথা। ভাইয়া আমাদের একটু জানালেন না? নিজেই তো জানতাম না। তৌফিক ও মিতুকে ট্রিট দিয়ে আমি ও আমার ম্যাডাম বউ নতুন বাসায় উঠলাম। বাসার সবকিছু ঠিক করতে করতে রাত 10টা। তৌফিককে বিদায় দিয়ে অনেক ক্লান্ত থাকার কারণে সিনিয়র বউকে জড়িয়ে ধরে চুলের ঘ্রাণ নিচ্ছি, মাঝে মাঝে ঘাড়ে নাক ঘষছি। জান্নাত কেঁপে কেঁপে উঠছে। কখন ঘুমিয়েছি মনেই নেই। পরের দিন রেডি হয়ে ভার্সিটিতে গেলাম। জান্নাত এবং আমি পাশাপাশি হেঁটে যাচ্ছি। সামনে এসে দাঁড়ালো জান্নাতের ভাই। জান্নাত, তোর সাথে কথা ছিল। হুসাইন, তুমি ক্লাসে যাও। ঠিক আছে, যাচ্ছি। কি বলবে বলো ভাইয়া। তুই ওই ছেলেকে ডিভোর্স দিয়ে আমার সাথে বাসায় চল। তা কখনোই সম্ভব না, কারণ হুসাইন আমার হাজবেন্ড। আমি এই বিয়ে মানি না। জুনিয়র একটা ছেলেকে বিয়ে। বাবা আমাকে ত্যায্য করে দিয়েছে, সেই হিসেবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু তুমি যদি তোমার বোনকে একটু ভালোবেসে থাকো, তাহলে আর আমার বিয়ে ভাঙার কথা বলবে না। আমি তোর ভালোর জন্য বলছি বোন, তুই একটু বোঝার চেষ্টা কর। ওই ফকিনের বাচ্চা তোকে কিছু দিতে পারবে না। তোমার সাথে আমার আর কথা বলার ইচ্ছে নেই। ভালো থেকো, আর তোমার বাবা মার খেয়াল রেখো। কিছুক্ষণ পর জান্নাত অনার্স ফার্স্ট ইয়ারে ক্লাস নিচ্ছে। হঠাৎ দরজায় তৌফিক। ম্যাডাম, হুসাইন। কি হয়েছে হুসাইনের? আপনার ভাই তার লোক নিয়ে হুসাইনকে মারছে। অন্যদিকে, এই ছোট লোকের বাচ্চা, তোকে আমি কি বলেছিলাম? আমার বোনের পিছনে ঘুরতে নিষেধ করেছিলাম না? এবার তোকে কে বাঁচাবে? ভাইয়া হুসাইনকে ছেড়ে দাও। আজকে আমি ওকে ছাড়বো না। আমি এই ছোট লোকের বাচ্চাকে মেরে ফেলবো। তুমি যদি হুসাইনকে না ছাড়ো, তাহলে আমি নিজেকে শেষ করে দেব। না জান্নাত, তুমি নিজের কোনো ক্ষতি করবে না। ভাইয়া শেষবারের মতো বলছি, ছেড়ে দাও হুসাইনকে। জান্নাত, তুমি তোমাকে শেষ করার কে? হ্যাঁ, তুমি তো আমার জীবন। এটা শোনার পর চারদিকের মানুষ অবাক চোখে তাকিয়ে জান্নাত ও হুসাইনের দিকে দেখছে। জান্নাতের ভাই আমাকে ছেড়ে দিল, দাঁড়াতে পারছি না, প্রচুর মেরেছে। সবার সহযোগিতায় হাসপাতালে আসলাম। জান্নাতের দিকে চাওয়া যাচ্ছে না, কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। আমার জন্য হয়েছে সব। হাসপাতালে ট্রিটমেন্ট করানোর পর বাসায় আসলাম। শরীর ব্যথার কারণে খাওয়ানো, গোসল করানো, হাঁটা চলা করানো, এভাবেই কেটে গেল 1 মাস। আমি এখন মোটামুটি সুস্থ। প্রতিদিন বাড়িতে কথা বলি, কিন্তু জান্নাতের কথা বলবো ভেবেও বলতে পারি না। আজ বলবো ঠিক করে ফোন করলাম। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, তুমি কেমন আছো বাবা? ভালো। বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। শোনো, কাল থেকে রোজা শুরু। তুমি তো রাত জেগে পড়ো। যদি সমস্যা হয় তাহলে রোজা রাখতে হবে না। না আব্বু, রোজা রাখবো।
যেটা ভালো হয় সেটা করো। আব্বু, আমি যদি কখনো কোনো ভুল করে ফেলি তখন তুমি কি আমাকে ক্ষমা করবে? আমার ছেলে কোনো ভুল করতে পারে না, আর যদি করে দেখবো ভুলটা কাউকে কষ্ট দেওয়ার জন্য কিনা। আচ্ছা আব্বু, আম্মুকে দাও। আম্মু ও মরিয়মের সাথে কথা বলে ফোন রাখলাম। রাতে খাওয়ার পরে। ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখো। আচ্ছা, অ্যালার্ম সেট করছি। আমার একটা কথা ছিল। আমার সাথে কথা বলতে এত লজ্জা কেন আমার সিনিয়র বউ? আমার একটা জিনিস লাগবে। আমার তোমাকে দেওয়ার মতো মানি ব্যাগ, আমার জীবন আর ভালোবাসা ছাড়া কিছুই নেই। আমার মা বাবা আর বোন লাগবে। সেটা আমি কোথায় পাবো? কেন, তোমার বাড়িতে গেলেই পাওয়া যাবে। বুঝতে পারছি, কিন্তু তোমাকে নিয়ে বাড়ি যাওয়া যাবে না। আগে আব্বু আম্মুকে বিয়ের কথা জানাই, তারপর মানলেই নিয়ে যাব। আর একটা জিনিস লাগবে। আবার কি লাগবে? আমার একটা বাবু লাগবে। কি? হুম আমার সিনিয়র বউয়ের বাবু লাগবে? হুম এখন না, আগে আমার পড়ালেখা শেষ হোক, তারপর প্ল্যানিং করবে। আমার আব্বু আম্মু শোনার জন্য একজন টুকু 11 জন প্লেয়ার নিয়ে আসবো। না, আমার প্রথম একজন আর আরেকজন, মানে 2 জন লাগবে। ঠিক আছে। আমার আদর লাগবে। আচ্ছা আসো, আগামী 1 মাসের আদর একসাথে দিব। অনেক আদর দিয়েছি। আদরে আদরে ভরিয়ে ঘুমিয়ে পড়লাম। ভোর রাতে অ্যালার্মের শব্দে সেহরি খেয়ে রোজা রাখলাম ভার্সিটি যাওয়ার আগে। দাঁড়াও, ভুলে গেছো। আজ আমি রোজা, কিছু খাওয়া যাবে না। হুম তবে খুশি মনে ভার্সিটিতে আসলাম। ক্লাস শেষে আমি তৌফিক, মুনতাহা, আপু মিলে আড্ডা দিচ্ছি। কিছুক্ষণ পর মিতু। হুসাইন ভাইয়া, ভাবি। কি হয়েছে জান্নাতের? মুনতাহা আপু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমাদের ক্লাসে ভাবি অসুস্থ হয়ে পড়েছে। এক দৌড় দিলাম, সবাইকে ধাক্কা দিয়ে জান্নাতের হাত ধরলাম। তোমার কি হয়েছে? রোজা রাখতে নিষেধ করেছিলাম। কিছু হয়নি, প্রথম রোজা, তাই একটু তৃষ্ণা বেশি পেয়েছে, তাই খারাপ লাগছে। চলো, রোজা ভাঙবে। না, রোজা রাখবো। আচ্ছা চলো, বাসায় যাব। জান্নাতের হাঁটতে কষ্ট হচ্ছে দেখে কোলে তুলে নিলাম। কলেজের সবাই অবাকের চরম শিখরে পৌঁছেছে। সবার সামনে কোলে তুলে নিলাম। এই ছেলে, জান্নাতকে তুমি কেন কোলে নিয়েছো? স্যার, জান্নাত তো হাঁটতে পারছে না, তাই কোলে নিয়েছি। বুঝলাম, হাঁটতে পারছে না, তাতে তোমার কেন কোলে নিতে হবে? স্যার, দেখতেই তো পাচ্ছেন জান্নাত অসুস্থ। তাতে কি হয়েছে? নামাও, মেয়েরা নিয়ে যাবে জান্নাতকে। নামাবো না, আমি নিজেই নিয়ে যাব। একে তো মুখে মুখে তর্ক করছো, আবার ছাত্র হয়ে ম্যাডামকে কোলে তুলে নিচ্ছ। নিচে নামা বলছি। স্যার, আপনার এই কথাটা আমি রাখতে পারবো না। কারণ কি? না, কারণ জান্নাত আমার বিয়ে করা বউ। স্যারের সাথে উল্টাপাল্টা কথা বলা লজ্জা করে না? বেয়াদব জানি কোথাকার। স্যার, আমরা আসলেই হাজবেন্ড ওয়াইফ। এই ছেলে, তুমি কানাকে হাইকোর্ট দেখাইতেছ? জান্নাত আমার বন্ধুর মেয়ে, ওর বিয়ে হয়েছে, আর আমি জানবো না? স্যার, বিশ্বাস করুন, আমাদের বিয়ে হয়েছে। জান্নাতের বিয়ে হওয়ার কথা ছিল আমার ছেলের সাথে, আর ওর কিনা বিয়ে হবে তোমার মতো একটা 6 বছরের জুনিয়র ছেলের সাথে। স্যার, জান্নাত আপুর সাথে হুসাইনের বিয়ে হয়েছে। জান্নাত, তুমি বলো তো মা, সত্যি কথাটা কি? স্যার, হুসেন যা বলেছে সব ঠিক। 2 মাস পূর্বে আমার আর হুসেনের বিয়ে হয়েছে। তোমার বাবা জানে এসব? হ্যাঁ, সবকিছুই জানে। ঠিক আছে, তোমরা যাও, আমি তোমার বাবার সাথে কথা বলে নেব। জান্নাতকে কোলে করে ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাচ্ছি। ক্যাম্পাসে সিনিয়র জুনিয়র ছেলেদের মুখে বাংলার পাঁচ হয়ে গেছে, কেননা সবার ক্রাশ এখন আমার কোলে। আমার এক পা এখন ছাদে, আর এক পা মঙ্গল গ্রহে আনন্দে। কোলে করেই সিনিয়র বউকে ভার্সিটির গেট দিয়ে বের হচ্ছি, কিন্তু লজ্জাবতী বউ আমার বুকে মাথা লুকিয়ে আছে। রিক্সা করে বাসায় আসলাম। বাসায় আসার পরে জান্নাতকে খাটে রাখলাম। এখন ম্যাডামের শরীর কেমন লাগছে? এই, তুমি আমাকে ম্যাডাম কেন বলছো? আমরা তো ভার্সিটিতে না। আচ্ছা, এখন কেমন লাগছে? আমার পিচ্চি বর আমার পাশে থাকলে আমার সব কিছুই ভালো হয়ে যাবে। নামাজ পড়ে নাও, তারপর একটু ঘুমানোর চেষ্টা করো। তুমিও নামাজ পড়ে নাও। দুজনে নামাজ পড়ে আধশোয়া হয়ে খাটে হেলান দিলাম। তারপর সিনিয়র বউকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি আদরি বউ আমার গুটিসুটি মেরে আমার কোলের মধ্যে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কি অত্যাচারটাই না করলো আমাকে পাওয়ার জন্য। কারেন্টের একটা বম ছিল, সারাক্ষণ ঝাটকা দিত, এখন ফিউজ হয়ে গেছে। কপালে একটা ভালোবাসার পরশ দিলাম।
অন্যদিন হলে কপালে নয় গোলাপি ফুলের পাপড়ির উপর দিতাম, কিন্তু এখন তো রোজা, তাই দুধের স্বাদ ঘোলে মিটালাম। এই তুমি আমাকে চুমু খেলে কেন? তুমি না রোজায় আছো? ঘুম ভাঙার জন্য একটা চুমুই যথেষ্ট। অভ্যাস হয়ে গিয়েছে কিনা? চুমু খাইনি, দিয়েছি। দেবে কেন? রোজা ভেঙে যাবে তো। চুমু খেলে বা দিলে রোজা ভাঙে না। তুমি কোন জায়গার মাওলানা? এত হাদিস কোথায় পাও? হাদিস বলার আগে সঠিক কিনা সেটা জানার চেষ্টা করো। এত বড় কথা, আমাকে অপমান আজকেই হুজুরের কাছে জানতে হবে। রোজা রেখে চুমু খাওয়া বা দেওয়া যাবে কিনা। আমি আর থাকতে পারছি না, একটা মাস কিভাবে থাকবো। পিচ্ছি লুচু একটা। ঠিক আছে, আমার একদিন সময় আসবে, তখন দেখবো কে লুচু আর কে ভদ্র। সেটা পরে দেখবে। এখন ওযু করে নামাজ পড়ে বাহিরে যাও। বাইরে কেন যাব? কারণ রেস্টুরেন্ট থেকে ইফতার নিয়ে আসবে। আজ বাসায় তৈরি করতে পারবো না মনে হয়। প্রথম রোজা, এই জন্য শরীর বেশি খারাপ লাগছে। বেশি খারাপ লাগছে? তোমার কিছু করতে হবে না, আমি এখনই যাচ্ছি। রেস্টুরেন্ট থেকে কিছু ইফতার নিয়ে বাসায় আসলাম, সবকিছু রেডি আমিই করলাম। জান্নাতকে কিছু করতে দিলাম না। রাতে অন্য দিনের মতো দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙার পর বাড়িতে ফোন করে সবাইকে ঘুম থেকে জাগিয়ে দিলাম। তারপর সেহরি খেয়ে রোজা রাখলাম। প্রতিদিনের মতো আজও রিক্সা করে পাশাপাশি বসে ভার্সিটিতে যাচ্ছি, কিন্তু আজ কোনো ভয় নেই। রিক্সা নিয়ে ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেলাম। সবার চোখ আটকে আছে আমাদের দিকে, মানে সিনিয়র বউ ও পিচ্চি বরের দিকে। সবার চোখকে ফাঁকি দিয়ে জান্নাত অফিস রুমে এবং আমি ক্লাসে চলে গেলাম। ক্লাসে ঢোকার পর সবার নজর আমার দিকে। মনে হয় একদিনে সেলিব্রিটি হয়ে গেছি। যেভাবে সবাই ড্যাব ড্যাব করে দেখছে, মনে হয় খেয়ে ফেলবে। ক্লাস কম থাকার কারণে আমিও তৌফিক ক্যাম্পাসে বসে আছি জান্নাতের অপেক্ষায়, কখন শেষ হবে ম্যাডামের ক্লাস। কিছুক্ষণ পর জান্নাত আসলো। হোসেন, তুমি বাসায় চলে যাও, আমি পরে যাব, একটু কাজ আছে। মনটা খারাপ হয়ে গেল। বিয়ের পর এই প্রথম আমাকে ছাড়া একা বাসায় যাবে। তুমি কাজ শেষ করে আমি অপেক্ষা করছি। তোমাকে যেতে বলেছি, বাসায় যাও, আমি আমার কাজ শেষ করে চলে আসবো। কি এমন কাজ যে আমাকেও বলা যাবে না? জিজ্ঞাসা করব না? ও যদি না বলতে চায়, আমি কেন জিজ্ঞাসা করব? ঠিক আছে, আমি বাসায় যাচ্ছি, তুমি সাবধানে আসবে। যাও, আমি আসতে পারবো। জান্নাত চলে গেল। দোস্ত, তোদের ভিতরে কিছু হয়েছে? না, কিছু হয়নি। আমার মনে হয় কিছু একটা হয়েছে, যা আমাকে জানাতে চাস না। এমন কিছু হয়নি আসলে। না, ও কিছু না। জান্নাত আপুর কথায় কেমন রাগ দেখতে পেলাম। হয়তো কাজের চাপের কারণে মাথা গরম আছে, তাই। যদি ভুল বোঝাবুঝির কিছু হয়ে থাকে তাহলে মিটিয়ে নে। তেমন কিছু না, চল বাসায় যাব। বাসায় আসলাম 3 ঘন্টা হয়ে গেল, কিন্তু জান্নাত এখনো বাসায় ফিরছে না। এজন্য চিন্তা হচ্ছে। মনে একটাই ভাবনা, গতকাল রাতের জন্য রাগ করেনি তো। অনেকক্ষণ ধরে বেলকনিতে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ একটি গাড়ি এসে বাসার সামনে দাঁড়ালো। দেখলাম জান্নাত গাড়ি থেকে নামছে। গাড়ি থেকে নেমে হাত নেড়ে বিদায় জানালো, কিন্তু কাকে বিদায় জানালো দেখতে পারলাম না। জান্নাত রুমে আসলো। এত লেট করলে কেন? কাজ ছিল তাই লেট হয়েছে। কি এমন কাজ যে আমাকে বলা যায় না? গাড়ি করে কে দিয়ে গেল? যাও ফ্রেশ হয়ে এসো, ইফতারের সময় হয়ে গেছে। তুমি ইফতার করো, আমি রোজা ভেঙে ফেলেছি। তোমার শরীর খারাপ, তুমি ঠিক আছো তো? একদম পারফেক্ট আছি, টেনশন করতে হবে না। রোজা ভেঙে ফেলেছো তাতে কি? ফ্রেশ হয়ে আসো, একসাথে ইফতার করব। তোমাকে করতে বলেছি, তুমি করো। একা ইফতার করে নামাজ পড়ে জান্নাতকে নামাজ পড়তে বললাম। কোনো কথা না বলে জান্নাত নামাজ পড়ে নিল। একসাথে রাতে খাবার খেয়ে পড়তে বসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বু কেমন আছেন? মরিয়ম, আম্মু, নানু কেমন আছে? নানু এখন আমাদের বাড়িতেই থাকে, মরিয়মের একা থাকতে অসুবিধা হওয়ার কারণে। সবাই ভালো আছে। ঈদের তো বেশি দিন বাকি নেই, তা বাড়িতে আসবে কোন দিন? আব্বু, এবার ঈদে বাড়ি যাব না, সামনেই। আমি কিছুই শুনতে চাই না। ভার্সিটি বন্ধ হলেই বাড়ি চলে আসবে। আব্বু, বোঝার চেষ্টা করেন। আমি না হয় বুঝলাম, মরিয়মকে কে বুঝাবে? দেখি কি করা যায়। ঠিক আছে, এখন রাখি, পড়ো। আমি বাড়ি গেলে জান্নাত কোথায় থাকবে? ওকে একা রাখা যাবে না। ঘুমাতে গিয়ে দেখলাম জান্নাত আগেই ঘুমিয়ে আছে। যার আমাকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না, সে কিনা। আমি খাটে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখি জান্নাত নড়াচড়া করছে। হয়তো ঘুম আসছে না, তাই আমি কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ভোর রাতে অ্যালার্মের শব্দে দুজনে উঠে সেহরি খেয়ে রোজা রাখলাম।
প্রতিদিনের মতো ভার্সিটি যাচ্ছি, কিন্তু আজ আমার মনে হারানোর ভয়। পাশাপাশি রিকশায় বসে কোনো কথা ছাড়াই ভার্সিটিতে পৌঁছে গেলাম। ক্লাস করে বের হয়ে জান্নাতের জন্য অপেক্ষা করছি, একসাথে বাসায় যাওয়ার জন্য। হোসাইন, তোর মন খারাপ কেন? কোথায় মন খারাপ? থাক, বলতে হবে না। ম্যাডাম ভাবির ক্লাস শেষ হতে হতে আমরা বাইরে থেকে ঘুরে আসি। দেখে আসি জান্নাতের ক্লাস কখন শেষ হবে। যাও রোমিও, সিনিয়র জুনিয়র জুলিয়েট কখন বের হয়ে দেখো। হা হা হা। ম্যাডাম ভাবি, জান্নাতের কেবিনের সামনে আসলাম, কিন্তু কেবিনে তালা দেওয়া। তাই অফিস রুমে গেলাম। সেখানে গিয়ে জানতে পারলাম অনেক আগেই জান্নাত ক্লাস শেষ হয়ে গেছে। মন খারাপ করে মুনতাহা আপুদের কাছে আসলাম। রোমিও, মন খারাপ কেন? ভাবি ছেড়ে চলে গেছে নাকি? কথাটা মনে আঘাত করলো। ওর ক্লাস অনেক আগে শেষ হয়েছে, তাই বাসায় চলে গেছে। তাহলে তো কোনো বাধা নেই, চল আজকে ঘুরতে যাব। না, আমি বাসায় যাব। বাসায় যাবে মানে? আমাদের সাথে যেতে হবে। চলো না ভাইয়া, অনেক মজা হবে। চল দোস্ত, তোর মনটা ভালো হয়ে যাবে। এক প্রকার টেনেই রিকশায় উঠালো। রিকশা গিয়ে পার্কের সামনে থামলো। পার্কে অনেকক্ষণ ঘুরে মুনতাহাপুর বাজেটে আইসক্রিম ফুচকা খেলাম। সবার সাথে সময় কাটিয়ে এখন ভালো লাগছে। হোসাইন, চল আজকে আমি ট্রিট দেব। কিসের ট্রিট? পাওনা ট্রিট, এখন বুঝবে না? পাশের কফি শপে চোখ পড়লো। জান্নাত একটি ছেলের সাথে বসে আছে। ছেলেটাকে চেনা চেনা লাগছে। হ্যাঁ, মনে পড়েছে, এটাই সেই ছেলে যে আমাকে ফলো করতো অনেকদিন যাবত, এখন ফলো করে না। জান্নাতের সাথে ছেলেটাকে যাতে তৌফিক, মিতু, মুনতাহা আপু না দেখে অন্যদিকে নেওয়ার জন্য মনে হাজারো কষ্ট জমা রেখে, তৌফিক তুই এত কিপটা কেন? কিপটা মানে? মানে তুই তো জানিস আমরা তোর মতো রাক্ষস না। আমি রাক্ষস? এত কিছু খাওয়ার পরে তো ট্রিটের কিছু খেতে পারবো না। খেতে হলে আমাদের রাক্ষস এবং রাক্ষসী হতে হবে। ট্রিটের কথা আগে বললেই পারতো, তাহলে কম খেতাম। খরচ কমানোর জন্য শেষ পর্যন্ত দুর্নীতি করলি? যা করলি তা তো গ্রামের বিয়ের সাথে মিলে যায়। তুই এত কিপটা, তোকে আমার বন্ধু বলতেও আনন্দ লাগে, থুকু কষ্ট লাগে। হুসাইন, গ্রামের বিয়ের সাথে কি মিলে যায়? আর বলো না আপু, গ্রামের বিয়েতে বরপক্ষ আসলে বিভিন্ন প্রকার শরবত খাইয়ে পেট ভরিয়ে ফেলে, তারপর বরপক্ষ কিছুই খেতে পারে না। ভাইয়া, কি কি শরবত খাওয়াই? যেমন রবজা, লেবু শরবত, ইসুপগুলি, শেষে ট্যাঙের টুকু হলুদের শরবত খাওয়ায়। আজ তৌফিক সেই রকম করলো। শালা কিপটুস। মনের হাহাকার দূর করার জন্য কথার ভিতর ডুবে থাকতে চাইছি, কিন্তু মন তো মানে না। রেডি থাকো। শালা, তোর জন্য আমার হলুদের শরবত খেতে হবে? তুই আমার দোস্ত নাকি দুশমন? আমি আবার কি করলাম? শালা, তুই যে বুদ্ধি দিলি তা মিতু ডায়েরিতে লিখে রাখবে, যাতে ভুলে না যায়। তারপর বিয়ের সময় আমাকে হলুদের শরবত খাওয়াবে। টেনশন করিস না, তোর মতো কিপটুসের সাথে আমার বোনের বিয়ে দিব না। তাহলে ট্রিটের কি হবে? তোর তুলে রাখা ট্রিট এবার পকেটে রাখ, আমরা বাসায় যাই। মুনতাহা আপু চলো। চোখের পলক পড়লেই দেখতে জান্নাত একটা ছেলের সাথে বসে আছে। এই জায়গায় বেশিক্ষণ থাকলে মনের কান্না চোখে চলে আসবে, তাই পালিয়ে বাসায় যাচ্ছি। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে, এখনো তো বাসায় যাই, তাছাড়া জান্নাত টেনশন করবে। ঠিক আছে, সাবধানে। বাসায় আসতে আসতে 8:30 বেজে গেছে। জান্নাত এখনো বাসায় আসেনি। আমি কোনো ভুল করলাম না তো? জান্নাত আমাকে অ্যাভয়েড করছে কেন? নিজের অজান্তেই চোখে জলে বুক ভিজে যাচ্ছে। অনেকক্ষণ যাবৎ বেলকনিতে দাঁড়িয়ে আছি। জান্নাতের করা অত্যাচারগুলো মনে করছি। না, ওগুলো কোনো অত্যাচার ছিল না, ওগুলো তো ভালোবাসা। এখন কেন ভালোবাসার খুনসুটি নেই? তবে কি জান্নাত অন্য কাউকে ভালোবাসে? গাড়ির হর্নের শব্দে ভাবনার জগৎ থেকে বের হয়ে নিচে তাকালাম। গতকালের মতো আজও জান্নাতকে বাসার সামনে নামিয়ে দিল। আজ গাড়ির লোকটা বাহিরে বের হয়ে বিদায় জানালো। লোকটি অন্য কেউ নয়, কফি শপের ছেলেটা। অলিঙ্গনের শব্দে দরজা খুলে দিয়ে ওয়াশরুমে গেলাম, যাতে জান্নাতের চোখের পানি দেখতে না পায়। ওয়াশরুম থেকে বের হয়ে, জান্নাত তোমার এত লেট হলো কেন? কাজ ছিল তাই লেট হয়েছে। কি এমন কাজ যে এত রাত হলো? ভার্সিটিতে কাজ ছিল। ও, শেষ পর্যন্ত আমার সাথে মিথ্যে কথা বললো। আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে? না চাইতেও তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমার একটা মিথ্যে কথা আমার হৃদয়ে রক্তক্ষরণ শুরু করলো। মন খারাপ থাকা সত্ত্বেও দুজন মিলে রান্না করলাম। রান্না শেষে আমি রুমে এসে শুয়ে পড়লাম। হুসাইন, খেতে আসো। খাবো না, ক্ষুধা নেই। কেন, তোমার শরীর খারাপ নয় তো? না, ঠিক আছে। আমার মনে তো ভালোবাসার ক্ষুধা। অন্যদিন হলে জোর করে খাইয়ে দিত, কিন্তু আজ কেন? ভাবনায় সেদ ঘটিয়ে জান্নাত পিছন থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। জড়িয়ে ধরে ঘুমানোর নেশা হয়ে গেছে, তাই কোনো কথা না বলে কষ্ট লুকিয়ে আমিও জান্নাতকে জড়িয়ে ধরলাম। অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল।
জান্নাত, উঠো জান্নাত। আর একটু। অন্যদিন হলে চুমো দিয়ে ঘুম ভাঙাতাম, কিন্তু আজ অনেক দ্বিধাদ্বন্দ্বের হাতছানি। ওঠো, বেশি সময় নেই। না দিলে উঠবো না। কি দিব? তুমি তো আমাকে আদর করার অধিকার কেড়ে নিচ্ছ। আমি তোমার খুনসুটি অনেক মিস করি। এখানে দিবে। কপালে ভালোবাসার পরশ দিলাম। ওখানে দিলে কেন? রমজান মাস শেষ হোক, তারপর দিব। সেহরি খাচ্ছি, জান্নাত এটা সেটা উঠিয়ে দিচ্ছে। ভালোই লাগছে অনেকদিন পর জান্নাতের কাছ থেকে কেয়ার পেয়ে। মনে একটা প্রশ্ন আসছে, হঠাৎ এত কেয়ার কেন করছে? না আর না, আমি কেন জান্নাতকে সন্দেহ করছি? ও ওর মতো স্বাধীনভাবে চলুক, আমি কেন ওর স্বাধীনতায় সন্দেহের বীজ বপন করব? আমি তো জান্নাতকে ভালোবাসি, এখন থেকে যা করতে চাই তাই করতে দিব। সেহরি খেয়ে নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম। প্রতিদিনের মতো আজও ভার্সিটিতে যাচ্ছি, কিন্তু আজ জান্নাত আমার হাত আঁকড়ে ধরে আছে। ভার্সিটিতে আসার পর হাত ছেড়ে দিয়ে ক্লাস শেষে অপেক্ষা করতে বলে চলে গেল। ক্লাস শেষে অনেকক্ষণ অপেক্ষা করছি, কিন্তু জান্নাত আসার নাম নেই। বিরক্ত হয়ে জান্নাতের কেবিনের সামনে গেলাম। একজন ভিতরে আছে, যার সাথে হেসে হেসে কথা বলছে। তুমি নাকি পিসি ছেলেকে বিয়ে করছো? হ্যাঁ করেছি, তাতে কি? তোমার তো আমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। ছিল, কিন্তু এখন সম্ভব না। কেন সম্ভব না? চাইলেই হয়। তুমি ওই ছেলেকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো। জান্নাত চুপ করে আছে। তাহলে কি মৌনতা সম্মতির লক্ষণ? কেবিনের বাহিরে ছায়া দেখে সেদিকে তাকিয়ে চুপ করে আছে। বাইরে কে? ম্যাডাম, আমি। ঠিক আছে, অপেক্ষা করো। জান্নাত ওই লোকটির সামনে আমার পরিচয় কেন দিল না? আমি কি এতটাই অযোগ্য? এমনিতেই টেনশন, তার উপরে মাথা ব্যথা, মাথা ঘুরছে, চোখে ঝাপসা দেখছি। একটা শব্দ হলো, আমি নিচে পড়ে যাওয়ার শব্দ। চোখ খুলে নিজেকে বাসায় আবিষ্কার করলাম। জান্নাত মাথার কাছেই বসেছিল। তোমার শরীর এখন কেমন লাগছে? আমার কি হয়েছিল? তুমি ভার্সিটিতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলে। ওহ, কি হয়েছিল তখন? একটু মাথা ব্যথা করছিল, তাই হয়তো পড়ে গিয়েছি। এভাবেই জান্নাতের কেয়ার করা, অবহেলা করা এর মাঝে চলছিল। আজ শুক্রবার, জান্নাত আমি দুজনেই বাসায়। আজ মাথা ব্যথার পরিমাণ বেশি, তাই কিছু না বলে শুয়ে রইলাম। এই, তোমার শরীর খারাপ? তেমন না, একটু মাথা ব্যথা করছে। চলো ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলল অতিরিক্ত টেনশন এবং ডিপ্রেশনের কারণে মাথা ব্যথা করছে। কিছু ওষুধ দিল, সাথে চশমা দিয়ে চাশমিশ বানিয়ে দিল। বাসায় আসার পর রেস্ট নিলাম। বিকেলে শরীর মোটামুটি সুস্থ। হুসাইন, আমি একটু বাইরে গেলাম। আচ্ছা যাও, তবে সন্ধ্যার আগে চলে আসবে। আসবো? হায় রে দুনিয়া, যে মেয়ে আমাকে ভালোবেসে বাবা মাকে ছেড়ে চলে আসতো, সেই কিনা সব ভুলে যাচ্ছে। সন্ধ্যার পরে জান্নাত বাসায় আসতো, কিন্তু আজ অন্য দিনের চেয়ে খুশি। তোমাকে না বললাম সন্ধ্যার আগে বাসায় আসতে? তুমি সন্ধ্যার পরে আসছো, কারণ কি? আসলে একটু লেট হয়ে গেছে, আর হবে না। এই প্রথম জান্নাতকে ধমক দিলাম। তুমি কি চাও তোমাকে প্রতিদিন ধমক দেই? জান্নাত মাথা নিচু করে আছে, চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে। সবকিছু নিয়ম কানুন থাকা দরকার, এটা ভেবে দুপুরে সিদ্ধান্ত নিয়েছি জান্নাতকে শাসন করতে হবে, যাতে জান্নাতকে হারাতে না হয়। রাতে জান্নাতকে ডেকে নিজে হাতে খাইয়ে দিলাম এবং আমি খেলাম। রাতে ঘুমানোর সময় আমি নিজ থেকে জান্নাতকে কাছে টেনে জড়িয়ে ধরে চুলের ঘ্রাণ নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে রিকশায় ভার্সিটিতে যাচ্ছি। এখন থেকে ক্লাস শেষ হলে তাড়াতাড়ি বাসায় চলে যাব, ঠিক আছে? ধমক খাওয়ার পর ছোট ছোট শব্দে কথা বলে, মাঝে মাঝে অ্যাপ্লাই করতে হবে। ক্লাস শেষে ক্যাম্পাসে অপেক্ষা করছি, কিন্তু ম্যাডামের আসার নাম নাই। তাই পিয়ন দিয়ে জান্নাতের কেবিনে খুলে সেখানে বসলাম। সবাই জানে আমি জান্নাতের হাজবেন্ড, তাই সুযোগ কাজে লাগালাম। কিছুক্ষণ পর জান্নাত আসলো, অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি দেখছো? না কিছু না। হুসাইন, আমার সাথে একটা পার্টিতে যেতে হবে। ঠিক আছে, কখন যেতে হবে? জান্নাতের কোনো আবদার অপূর্ণ রাখি না, তাই রাজি হয়ে গেলাম। বিকেলে যাব। না, ইফতার করে তারপর। আচ্ছা। যথা সময়ে পার্টিতে উপস্থিত হলাম। রোজা থাকার কারণে ইফতার করে পার্টিতে যোগ দিলাম। পার্টিতে জান্নাতের পরিবার, প্রিন্সিপাল স্যারের পরিবার সবাই আছে। জান্নাতের বাবা এবং ভাইকে সালাম দিলাম, কিন্তু সালাম দিল না। মনে মনে একটু প্রশ্ন, এরা হিন্দু নয় তো? বর্তমানে হিন্দুদের সালাম দিলে তাও সালামের জবাব দেয়। হুসাইন, এই আমার ছেলে সাফিন। হ্যালো, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। সাফিন, এই হলো জান্নাতের হাজবেন্ড।
I see. Hello, I am Shafin Ahmed. Nice to meet you. Have a good day. ভাবের ছেলে ইংরেজি ফোটায়। কিছুক্ষণ মাইকের অ্যানাউন্সমেন্ট শুনে স্টেজের দিকে চোখ গেল। এঙ্গেজমেন্ট পার্টিতে সেই ছেলে যে আমাকে ফলো করত। আমার আত্মা বের হয়ে যাওয়ার অবস্থা। আজ আমি জান্নাতকে হারিয়ে ফেলবো না তো? জান্নাত সেই ছেলেটির পাশে দাঁড়িয়ে আছে। লেডিস এন্ড জেন্টলম্যান, আজ আমার একমাত্র ছেলে আফিফ মাহমুদের সাথে আমার বন্ধুর মেয়ে জান্নাত জাহানের এঙ্গেজমেন্ট ঘোষণা করছি। হাই পৃথিবী, নিজের বউয়ের এঙ্গেজমেন্ট পার্টিতে আসলাম, তাও তার ইচ্ছায়। আগামী শুক্রবার বিয়ের আয়োজন করা হবে, আপনারা আমন্ত্রিত। পাশাপাশি বিয়ের কার্ড পৌঁছে দেওয়া হবে। কি করব আমি? জান্নাত খুব হাসি খুশি, সাথে জান্নাতের পরিবার। কি করে জান্নাত আমার সাথে ভালোবাসার অভিনয় করলো? জান্নাতের খুশির জন্য আমি সবকিছু করতে পারি। ও যদি চলে যায় আমি কোনো বাধা দিব না। প্রচুর কাঁদতে ইচ্ছা করছে, কাঁদলে নাকি কষ্ট হালকা হয়। মনের কান্না, মনের কষ্ট যদি কাউকে দেখাতে পারতাম তাহলে সবাই বুঝতো আমি জান্নাতকে কতটুকু ভালোবাসি। কিছুক্ষণ পর জান্নাত আসলো। তুমি কিছু খেয়েছো? না, কিছু খাবো না, আমার খিদে নেই। তোমার শরীর খারাপ লাগছে? বাসায় যাবে? না, আমি একদম ঠিক আছি, তবে বাসায় যাব। এত কেয়ার করো কিন্তু মনটা বুঝলে না, নাকি বোঝার চেষ্টাই করো না? একটু পর পার্টি শেষ হবে, তখন বাসায় যাব। আচ্ছা ঠিক আছে। রাতে আমি ঘুমানোর সময় একটা বালিশ নিয়ে অন্য রুমে যাচ্ছি। এই, তুমি কোথায় যাচ্ছ? পাশের বাসায় থুকু রুমে যাচ্ছি। আজ থেকে আমি ওই রুমেই ঘুমাবো। পাশের রুমে কেন? কোনো কেন নেই, আজ থেকে আমি ওই রুমেই থাকবো। অন্য রুমে চলে আসলাম। কিছুক্ষণ পরে জান্নাত আসলো। কিছু বলবে? আমি এখানে ঘুমাবো। কেন? কিছুদিন পরে তো চলেই যাবে। আমাকে ছাড়া ঘুমানোর অভ্যাস করো। আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? এত কিছু হওয়ার পরেও অভিনয় করছো? কে অভিনয় করছে? কেন? তুমি আমাকে বললেই আমি চলে যেতাম, তাহলে কেন এত অবহেলা, কেন এত অভিনয়? কি বলছো? কাঁদছো কেন? অস্বীকার করতে পারবে কিছুদিন যাবত আমাকে এড়িয়ে যাচ্ছ না? অস্বীকার করতে পারবে আজ তুমি এঙ্গেজমেন্ট করনি? তুমি আসলেই আমার পিচ্চি বল, কিছুই বোঝো না। মানে? আমি কিছুই বুঝছি না। আজ কার সাথে কার এঙ্গেজমেন্ট হয়েছে? ওই ছেলেটা মানে আফিফ মাহমুদের সাথে তোমার? বোকা বাবু, এঙ্গেজমেন্ট হতে দেখেছো? না, তখন তো আমি বাইরে চলে আসি। অ্যানাউন্সমেন্ট শুনেছো কি বলেছে? এক বয়স্ক লোক বললেন আমার ছেলে আফিফ মাহমুদের সাথে আমার বন্ধুর মেয়ে জান্নাত জাহানের এঙ্গেজমেন্ট ঘোষণা করছি। তাহলে আমার সাথে এঙ্গেজমেন্ট কিভাবে হলো? তাই তো হয়েছে। আমার পুরো নাম কি? কেন? মোসাম্মদ জান্নাতুল মাওয়া। তাহলে এঙ্গেজমেন্ট হয়েছে কার সাথে? তোমার সাথে থুকু, জান্নাত জাহানের সাথে। বারবার থুকু, বারবার থুকু বলে মাফ পাবে? আজ তোমাকে ছাড়ছি না, আজ তোমাকে বোঝাবো আমি কি জিনিস। কামড় দিলে কেন? এইটা আমাকে ভুল বোঝার শাস্তি। তাই বলে কামড় দিবে? দেখো রক্ত বের হচ্ছে। কিছুক্ষণ পরে ছেড়ে দিল, কিন্তু এখনো জান্নাত আমার উপরে শুয়ে আছে। আমাকে এত এড়িয়ে চললে কেন? কোথায় এড়িয়ে চললাম? এই যে রোজার শুরু থেকে। তাহলে শোনো, আফিফ আমার ফুফাতো ভাই, তোমার আমার বিয়েতে অনেক সহযোগিতা করেছে। তাই আমি জান্নাত জাহানের আফিফের সাথে মিলানোর জন্য আফিফের সাথে দেখা করতাম। তাছাড়া কি সহযোগিতা করেছে? যেমন তোমাকে ফলো করা, কি করো, কোথায় যাও, কোথায় থাকো ইত্যাদি, তোমাকে কিডন্যাপ করা। সবকিছুর পিছনে কলকাঠি তাহলে তুমিই নেড়েছো? তোমাকে পাওয়ার জন্য সব করতে পারি। বুঝলাম। এখন বলো তোমার তাছাড়াটা কি? তাছাড়া রোজার পর থেকে আমার পিচ্চি বরটা একটুও আমার সাথে বউ বউ খেলেনি, একটুও আদর করেনি। তাহলে আসো একটু আদর করি। তুমি তো বললে রোজার ভেতরে। হুজুরের সাথে আমি দেখা করে সবকিছু জেনেছি। রাতে আদর করলে কোনো অসুবিধা নেই। তারপর যা হলো ইতিহাস। যেই সপ্তাহে শুক্রবার নেই সেই সপ্তাহে ইতিহাস বলল। সকালে হোসাইন ওঠো, আর কত ঘুমাবে? রাতে তো একটুও ঘুমাতে দাওনি, এখন একটু ঘুমাই। পরে ঘুমাও, আপু ফোন করেছে। এত সকালে আব্বুর ফোন? আল্লাহ জানে আবার কি হলো। আগে কথা বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বু কেমন আছেন? বাড়ির সবাই কেমন আছে?
সবাই ভালো আছে। তা তুমি আসবে কোন দিন? 3 দিন পর ভার্সিটি বন্ধ হয়ে যাবে, তার পরের দিন রওনা করব। সাবধানে এসো। ঠিক আছে আব্বু। আর একটা কথা, তাড়াহুড়া করবে না, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আচ্ছা আব্বু, রাখি, আল্লাহ হাফেজ। পাশে বসে জান্নাত সব কথা শুনছিল। তুমি বাড়ি গেলে আমি থাকবো কিভাবে? কেন একা থাকবে? তা না হলে আফিফ ভাই তো আছে, টুকু। আবার থুক্কু? আজ তোমার থুক্কুর বংশ নির্বংশ করব। কিন্তু আমি রোজা, পুরো রোমান্স করতে পারবো না, তবে মার বন্ধ করলে তোমাকে আমার সাথে বাড়ি নিয়ে যেতে পারি। সত্যি বলছো? কপালের ভালোবাসার পরশ এঁকে দিলাম। আব্বু আম্মু বাড়ির সবাই কি মেনে নেবে? প্রথমে একটু রাগ করবে, কিন্তু পরে ঠিক মেনে নিবে। তাই যেন হয়, আমার ভয় করছে। কোনো ভয় নেই, আমি পাশে আছি তো। ভার্সিটি আসতে যেতে 2 দিন কেটে গেল। আজ ভার্সিটি ছুটি হবে, রিকশায় যাচ্ছি। ক্লাস শেষে সোজা আমার কেবিনে চলে আসবে। এত জরুরি তলব কেন? তোমাকে নিয়ে এক জায়গায় যাব। ক্লাস শেষে পিয়ন দিয়ে জান্নাতের কেবিন খুলে বসে আছি। কিছুক্ষণ পর জান্নাত আসলো। চলো এখন যাওয়া যাক। তা কোথায় যাওয়া হচ্ছে? বাহিরে যাব। আমার সাথে যাওয়া যাবে? আজ না, শাফিন আমাদের জরুরি কাজ আছে। ঠিক আছে। হুসেন চলো, লেট হয়ে যাচ্ছে। অনেক খুশি কফিন টুকু শাফিনের সামনে আমাকে গুরুত্ব দেওয়ার জন্য। চলো যাই। ভার্সিটির গেট থেকে বের হয়ে জান্নাতের বলা জায়গায়, মানে একটা শপিং মলের সামনে আসলাম। আব্বু আম্মু মরিয়ম নানুর সাথে জান্নাত ও নিজের জন্য শপিং করলাম। এবার চলো, অনেক কিছু কিনলাম। সবার জন্য আরো শপিং করব। আরো আমার কাছে বেশি টাকা নেই অবশিষ্ট। তাতে কি, আমি দেব। তুমি টাকা পাবে কোথায়? তোমার সিনিয়র বউ ভার্সিটির ম্যাডাম তো ভুলে যাচ্ছ? তোমার থেকে আমি টাকা নিব না। আমার সব কিছুই তোমার, নেবে না মানে নিতে হবে। শেষ পর্যন্ত প্রত্যেকের জন্য 2টা করে সেট শপিং করলো। শপিং করে বাসায় আসলাম। রাতে খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন বিকেলে বাসে করে বাসে যাচ্ছি। অনেক দিনের স্বপ্ন ছিল বউয়ের সাথে বাসের সিটে বসে রোমান্স করতে করতে বাড়ি যাব। মধ্যরাতে ঝড় বৃষ্টি শুরু হলো। জান্নাত ভয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁপছে। মরণের ভয় সকলের আছে, তাই সময়ের কাজ সময় করুন, মানে ইবাদত। সকাল 7টার সময় বাদ মেহেরপুর পৌঁছালো। বাস থেকে নামতে 7:30। বাইরে এসে একটা অটো রিজার্ভ করলাম। নতুন বউ বলে কথা। অটোতে ওঠার পর, হুসাইন, আব্বু আম্মু আমাকে মেনে নেবে তো? আমার সিনিয়র বউ দেখতে কোনো দিক দিয়ে অসুন্দর যে অপছন্দ করবে? আমি একদম সুন্দর না। আগে বাড়ি যাই, তারপর দেখা যাবে। বাড়ি আসার পরে সবার মুখে একটাই প্রশ্ন, আমার সাথে মেয়েটিকে। আমার উত্তর পরে বলবো। এখন বাসায় যাই। বাসার গেট খোলা থাকার কারণে ভিতরে ঢুকলাম। ভাইয়া, আম্মু, ভাইয়া এসেছে। আব্বু আম্মু নানু কোথায়? আব্বু বাহিরে গেছে, আম্মু রান্নাঘরে, আর নানু আমার রুমে। বড় বাঁচা বাজলাম সরাসরি অ্যাটাক থেকে। ভাইয়া, ইনি কে? আমি তোমার ভাবি। ভাবি? আমার নানা ভাই আসছে। হ্যাঁ নানু, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তা মেয়েটা কে? তোমার সতীন। কি, আমাদের না জানিয়ে বিয়ে করে ফেললি? নানা ভাই কে বিয়ে করেছে মা? কে আবার? তোর গুণধর ছেলে হুসেন। মা যা বলছে তা কি ঠিক? আম্মু আসলে আমাদের জানালেই তো পারতি, আমরা কি তোর অমতে কিছু করতাম? আম্মু সব দোষ আমার, আমি জোর করে হুসেনকে বিয়ে করেছি। মরিয়ম, এই মরিয়ম। হ্যাঁ হ্যাঁ নানু। আমার সতীনকে নিয়ে হুসাইনের রুমে যা। ভাবি আসো আমার সাথে। জান্নাতকে নিয়ে মরিয়ম ভিতরে গেল। হুসেন, আমরা না হয় মেনে নিলাম, কিন্তু তোর আব্বু? শোনো, ছেলে একটা ভুল করে ফেলেছে। কি ভুল করেছো? বাবা মাথা গরম করো না, ঠান্ডা মাথায় শুনো। কি ভুল করেছো সেটা তো শুনি, তারপর মাথা গরম থাকবে না ঠান্ডা থাকবে দেখবো। হুসাইন, কতক্ষণ যাবত দেখছে হুসাইন ভুল সবার মাথায় চলছে। হুসাইন বিয়ে করে বউ নিয়ে বাড়ি আসছে। কি? একটু শান্ত হয়ে ঠান্ডা মাথায় আগে কথাগুলো শুনো। কি আর শোনার বাকি আছে? যে ছেলে কাউকে না জানিয়ে বিয়ে করে, সে ছেলেকে আজই আমার বাড়ি থেকে বের করে দেব। এতে হুসাইনের কোনো দোষ নেই। মেয়েটি হুসাইনের থেকে 6 বছরের বড়।
তারপর নানু আব্বুকে সব ঘটনা বিস্তারিতভাবে বলল। আমি যেভাবে বলেছি। সিনিয়র মেয়ে হয়ে একটা জুনিয়র ছেলেকে বিয়ে করেছে। সি, যে মেয়ের রুচি এতটা খারাপ, সে মেয়েকে আমার ছেলের বউ হিসেবে মানতে পারবো না। চুপ করে আর দরজার পাশে থাকতে না পেরে আব্বু রুমে আসলাম। আব্বু, তুমি সব কি বলছো? জান্নাত এখন আমার বিয়ে করা বউ? আমি এ বিয়ে মানি না। জান্নাত ওর বাবা মাকে ছেড়ে আমার কাছে চলে এসেছে। যে মেয়ে মা বাবাকে ছেড়ে আসতে পারে, সে মেয়ে কতটা ভালো বোঝাই যাচ্ছে। আব্বু, তুমি সব কি বলছো? আমি ঠিকই বলছি। এখন এই মেয়েকে তার বাবা মার কাছে দিয়ে আসো। তা কখনো সম্ভব না। আমি জান্নাতকে ভালোবাসি। তোমার লজ্জা করে না এসব কথা বলতে? তাও আবার একটি সিনিয়র মেয়েকে নিয়ে, যে কিনা তোমার থেকে 6 বছরের বড়। করে না লজ্জা, কারণ জান্নাত আমার বিয়ে করা বউ। এখনই ওই মেয়েকে আমার বাড়ি থেকে বের করে দাও। জান্নাত বের হয়ে গেলে আমিও চলে যাব। যাও বের হয়ে, দেখবে টাকার প্রয়োজন হলে ঠিকই চলে আসবে। আম্মু, নানু মরিয়ম অনেক কেঁদেছিল আমি যাতে ঈদ না করে বাড়ি থেকে না আসি। সকল মায়া ত্যাগ করে চলে আসলাম। ঢাকায় আসতে আসতে সকাল 8টা। ভালোবাসা, খুনসুটি, হাসি, অত্যাচার, অভিমান সবকিছু জান্নাতের থেকে হারিয়ে গেল। আম্মু, নানু, মরিয়ম ফোন করে অনেক কান্না করছে বাড়ি ফিরে যাওয়ার জন্য। অতিরিক্ত কান্নার ফলে জান্নাত মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে। জান্নাত এভাবে আর কান্না করবে না। আমি কি করব? আমি যে আর বলতে পারলো না, সাথে সাথেই অজ্ঞান হয়ে গেল। হাসপাতালে ভর্তি করলাম। অনেকক্ষণ ডাক্তার পরীক্ষা করে বাহিরে আসলো। ডাক্তার মিটিমিটি হাসছে। কি হয়েছে ডাক্তার? জান্নাত ঠিক আছে তো? টেনশন কম করতে হবে, রুটিন মেনে চলতে হবে, তাহলেই দুজন সুস্থ থাকবে। দুজন মানে? খুশির সংবাদ, আপনি বাবা হচ্ছেন আর আপনার ওয়াইফ মা। খুশিতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আর কিছু না বলে একরকম দৌড়ে জান্নাতের সামনে গিয়ে জড়িয়ে ধরলাম। আমি চাইছিলাম পড়ালেখা শেষ করে বাচ্চা নেব, কিন্তু ভুলবশত হয়ে গেল। তাই জান্নাতের উপর রাগ করলাম না। বাচ্চাটাই হয়তো জান্নাতের মন ভালো করার ওষুধ হয়ে উঠবে। হাসপাতাল থেকে বাসায় আসলাম। জান্নাত এখন থেকে আর কান্না করতে পারবে না, মন খারাপ করে থাকতে পারবে না। রুটিন অনুযায়ী চলতে হবে, নয়তো বাবুর ক্ষতি হবে। আমি বাবুর জন্য সব করব। ভালোবাসা, আদর, অনুভূতি, কেয়ার করতে করতে বাবু আসার সময় ঘনিয়ে আসলো। জান্নাতকে হাসপাতালে ভর্তি করা হলো। জান্নাতের ইচ্ছা ছিল জান্নাতের মা যেন ওর পাশে থাকে। পারলাম না। না পেল বাবা মার ভালোবাসা, না পেল শ্বশুর শাশুড়ির ভালোবাসা। সেই থেকে জান্নাত লুকিয়ে কাঁদে। আজ কান্নার গতি অনেক বেশি। সব মনে পড়ে গেছে হয়তো। জান্নাতের ছেলে হলো, আমি এখন পিতা হয়ে গেলাম। আর ওইদিকে তৌফিক আর মিতুর বিয়ে হয়ে গেছে। তাদের একটি মেয়ে হয়েছে, নাম তুলি। আর আমার ছেলের নাম মাসুম। এইভাবে 6 বছর পার হয়ে গেল। আর আমি একটি চাকরি পেয়েছি। মাসুমের সাথে দুষ্টুমি করছি। হঠাৎ জান্নাতের মোবাইলে কল আসলো। আমি কথা বলবো। হ্যালো। এটা জান্নাতের নাম্বার। হ্যাঁ, আম্মুর মোবাইল। তুমি কে? আমি জান্নাতের ভাই। তুমি কে? আমি মাসুম বাবু। তোমার আব্বুর কাছে দাও। আব্বু, এই নাও। হুসাইন বলছি। কে বলছেন? আমি জান্নাতের ভাই বলছি। ওহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ ফোন করলেন? আসলে আম্মু অসুস্থ, হাসপাতালে ভর্তি করা হয়েছে। আম্মু বারবার জান্নাতকে দেখতে চাইছে। এখন আমি কি করতে পারি? যখন জান্নাত অসুস্থ ছিল তখন আমি আপনার কাছে কতবার ফোন করেছি, আপনি কোনো সাড়া দেননি। এখন কেন আবার ফোন করেছেন? একটু বোঝার চেষ্টা করো, আম্মুর অবস্থা বেশি ভালো না। কোন হাসপাতালে আছে? তারপর হাসপাতালের নাম বলে ফোন রাখলো। এই, তোমার অফিস নাই? আসে তো, একটু পরেই যাব। আমার সাথে এক জায়গায় যেতে হবে, রেডি হও। আমার ভার্সিটি আছে। কাজ শেষে চলে যেও। জান্নাত ও মাসুমকে না জানিয়ে হাসপাতালে চলে আসলাম। আমরা হাসপাতালে কেন আসছি? এখানেই কাজ, ভিতরে চলো। কে অসুস্থ বলো? গেলেই দেখতে পারবে। আম্মুর কিছু হয়নি তো? জান্নাতের ভাই আসলো। কোনো কথা না বলে আমাদের একটি কেবিনে নিয়ে গেল। জান্নাত ওর আম্মুর দেখার পরে কান্নায় ভেঙে পড়লো। জান্নাতের দেখা দেখি মাসুম হাসপাতালে কান্নার দোকান খুলে বসলো। আমি এখন মহা বিপদে, কাকে রেখে কাকে সামলাবো? উপায় না পেয়ে মাসুমকে নিয়ে বাহিরে আসলাম। কিছুক্ষণ পরে মাসুমের কান্না বন্ধ করে মাসুমকে নিয়ে ভিতরে গেলাম। ততক্ষণে জান্নাতের কান্না বন্ধ হয়েছে। জান্নাত, একটু শুনবে? একটু সাইডে এসো। বলো, কি বলবে? মাসুমকে নাও, আমার অফিস যেতে হবে। দাও। তুমি থাকো, আজ ভার্সিটিতে যেতে হবে না। ঠিক আছে, যাব না।
তাহলে আমি আসি। কাউকে না বলে অফিসের জন্য বের হয়ে গেলাম। দুপুরে, হ্যালো জান্নাত, আমি মাসুম। তোমার আম্মু কোথায় বাবা? আম্মু রুমে। তুমি কোথায়? আমি আমার মামার সাথে। মামার সাথে? এরা আবার আমার থেকে জান্নাত ও বাবুকে দূরে সরিয়ে নিয়ে যাবে না তো? তোমার আম্মুর কাছে দাও। আম্মু, তোমার ফোন আব্বু। বলো। তোমার আম্মুর অবস্থা এখন কেমন? এখন একটু বেটার, বিকেলে রিলিজ করবে। ঠিক আছে, বিকালে হাসপাতালে চলে আসবো, রাখি। হুম। বিকালে চলে আসলাম হাসপাতালে। ভিতরে গিয়ে দেখলাম সবাই আছে, তাই সালাম দিয়ে সোফায় বসলাম। সবাই কথা বলার চেষ্টা করছে, কিন্তু আমার মনে পিছনের তিক্ত অপমান। মাসুম আমার সাথে দুষ্টুমি করছে। জান্নাতের মা চুপি চুপি বলছে, আমার সাথে বাসা চল মা। না, তা হয় না। মা যেখানে হোসেনের কোনো ছায়া নেই সেখানে যাব না। আমি জামাইয়ের সাথে কথা বলি। না, বলতে হবে না, আমরা আমাদের বাসায় যাব। সবাই হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছে। সবাইকে এর গাড়িতে উঠিয়ে আমরা ফিরে আসছি। তখন হাতে টান অনুভব করলাম। ফিরে দেখি জান্নাতের আব্বু। বাবা, আমার মেয়ে আমাকে জীবনও ক্ষমা করবে না। তুমি অন্তত আমাকে ক্ষমা করে দাও। এখন বুঝতে পারছি সেদিন আমি কি ভুল করেছি। হুসাইন আব্বু একদম ঠিক বলেছে। তুমি আমাকেও আমার পরিবারকে ক্ষমা করে দাও। আমিও আমার পরিবার তোমাদের উপর অনেক অন্যায় করেছি। আমি চুপ করে জান্নাতের দিকে তাকিয়ে আসি। আমার নানা ভাইকে নিয়ে আমার বাসায় চলো, তোমার হাত জোর করে বলছি, আমাকে ক্ষমা করে দাও। এতক্ষণ জান্নাতের দিকে তাকিয়ে আছি। জান্নাতের চোখের পলক ফেলে সম্মতি দিল। যেতে পারি, তবে আমরা থাকতে পারবো না। গেলেই হবে, থাকতে হবে না। জান্নাতের চোখে আনন্দ পানি এসে পড়েছে। প্রথম শ্বশুর বাড়ি আসলাম, আদর আপ্যায়ন অনেক পেলাম। সব থেকে বেশি খুশি আমার মাসুম বাবুটা। জীবনে ভাবিনি এভাবে সব ঠিক হয়ে যাবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম। তখন রাত 10টা বেজে গেছে, ঘুমানোর সময়। এটা কি হলো? একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য পুরস্কার। আমি তো ভয় ছিলাম। কেন ভয় ছিলে? আমার মা বাবা ভাইকে হারানোর ভয়। এখন খুশি তো? তাই এত পুরস্কার? আমার হিতে হবে না, আরো লাগবে। নিষেধ করেছে কি? মৌনতা সম্মতির লক্ষণ। মহা উত্তেজনায় মেতে উঠলাম। আমরা দুই কপতি ভালোবাসার স্পর্শে মেতে উঠল মনের গহীন গহ্বর। আজ যেন রোমান্টিকতার চরম সীমায় পৌঁছে যাব। এটাই বুঝি ভালোবাসার পূর্ণতা। দুজন জড়িয়ে আছি আষ্টে পৃষ্ঠে। এভাবেই চলছে ভালোবাসার আদর। একদিন শুক্রবার। জান্নাত, আজ আমাদের বিয়ে বাড়ি যাব। জান্নাত, আজ আমাদের বিয়ে বাড়ি যাব। কে আবার তোমার বিয়াই? কেন? তৌফিক। ও তো বিয়াই বলতে বলতে কান পচিয়ে ফেলছে। আমার কিউটের ডিব্বার জন্য ওই পোটকা মাছ বউ আমি আনবো না। আম্মু, বউ কি? তুমি বুঝবে না বাবা। আমার বউ লাগবে। কি বলে ছেলে? কেন, তোমার বউ আছে, আমারও লাগবে। আল্লাহ গো, রশি ফেলাও, আমি উঠা যাই। মাসুম বাবু এসব বলে না। তুমি বড় হলে বউ এনে দেব। আমি তো বড় হয়েছি। জান্নাত, খোন্তা কুড়াল সাপল যা আছে দাও। কেন, কি করবে? বাটিতে হবে? মাটি ফাঁক করো, ঢুকে যাব। এসব কি বলছো? দেখো তোমার ছেলে এখনই কি বলে, বড় হলে আরো কত কি বলবে আল্লাহ জানে। আমার মাসুম বাবু সব বুঝে, সিনিয়র জুনিয়র কম্বিনেশনে। থাক, আর বলতে হবে না। তোমার বাবু এক্সট্রা অর্ডিনারি, তাই তো? আব্বু, আমার বউ লাগবে। আগে বড় হও, তখন এনে দিব। কান্নার দোকান যাতে চালু না হয় এজন্য কথায় কান দিলাম। আমি বড় হয়েছি, দেখো। যখন পড়ালেখা করে চাকরি করবে তখন এনে দিব। ততদিন আমি কিভাবে থাকবো? দিলে তো সব নষ্ট করে। এবার থামাতে ঘাম ছুটে যাবে। যাও, তোমার বাবুকে ফিডার খাও। খাওয়াবই তো। আদরে আদরে একটা বাদর তৈরি করছে। অনেক কষ্টে বউ দেখতে যাওয়ার কথা বলে কান্না থামালাম। কিছুক্ষণ পর শ্বশুরের ফোন। না ভাই, আমি আজকে বউ দেখতে যাব। কার বউ দেখতে যাবে? কেন, আমার বউ। কি বলছো? তোমার আম্মুর কাছে যাও। আম্মু, না না, ভাই কথা বলবে। জান্নাত, মাসুম এসব কি বলছে? কান্না থামানোর জন্য বলছি। ও, বাসায় আসিস, এখন রাখি। বিকেলে তৌফিকদের বাসায় গেলাম। আমার জামাই বাবাজি কেমন আছে? ভাই একটু ক্ষান্ত দে, না হয় আজই তোর মেয়েকে নিয়ে যাবে তোর পাগলা জামাই। ভিতরে গিয়ে বসলাম। সবাই কথা বলছে। তোহা তৌফিকের মেয়ে তুলির সাথে খেলছে। কিছুক্ষণ পর, আব্বু, আমার বউ কই? আমি তো বিষম খেলাম। বলে কি এই ছেলে এখনো মনে রেখেছে? মাসুম বাবু বড় হলে এনে দেব। শুরু হলো কান্নার শপিং মল। এতদিন কান্না কম ছিল, তাই কান্না থামিছে না।
বউ দেখাবো, তবে 2টা শর্ত মানলে বউ দেখাবো। কি শর্ত? আমি মানবো। শর্ত না মানলে আল্লাহ পাপ দেবে। 1, আজকের পর আর বউ দেখার বায়না করবে না। 2, লেখাপড়া করার পরে বিয়ে করে বউ পাবে। রাজি তো? তোহা একবার আমার দিকে একবার জান্নাতের দিকে তাকাচ্ছে। তুলি তোমার বউ হবে। বড় হলে বলার দেরি তুলিকে জড়িয়ে ধরে এক গালে একটা চুমু, অন্য গালে কামড় বসিয়ে দিল। তুলির কান্নাকে দেখে, তুলির কান্না দেখে মাসুমের কান্নার দোকান চালু। ভালোই মিলেছে, দুইটা কান্নার দোকান। মিতু তুলিকে থামানোর ব্যস্ত, জান্নাত মাসুমকে থামানোর ব্যস্ত। আমার পিচ্চি জামাই তো অনেক রোমান্টিক। দেখতে হবে না ছেলেটা কার সিনিয়র। থাক, আর বলতে হবে না। রাতে বাসায় আসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বাবা? ভালো, আপনি কেমন আছেন? এখনো রাগ করে আছিস? না, রাগ করবো কেন? গত 6 বছরে মাত্র আব্বুর সাথে 4 বার কথা হয়েছে। তাও কেমন আছেন? ভালো আছি, এই পর্যন্তই। আর মরিয়ম, আম্মু, নানুর সাথে কথা হয় মাঝে মাঝে। আমার দাদু ভাই কেমন আছে? ভালো। আপনি জানলেন কিভাবে? মরিয়াম বলল। বৌমা কেমন আছে? ভালো আছে। মরিয়ম, আম্মু, নানু কেমন আছে? সবাই ভালো আছে। হুসাইন, আমার দাদু ভাই আমার বৌমারে নিয়ে বাড়িতে আয়। কেন, আবার অপমান করে বাড়ি থেকে বের করে দিবেন? যাবে না ওরা আপনার বাড়িতে। তবে আমি যাব আমার বোনের বিয়েতে। আমাকে ক্ষমা করে দে বাবা। আমি ক্ষমা করার কে? দেখেন আল্লাহ ক্ষমা করে কিনা। হঠাৎ একটা শব্দ হলো, ফোন কেটে গেল। আমি এসব কি বললাম? আমি এখন বড় অপরাধী। ভাইয়া, আব্বু স্ট্রোক করেছে। এটা আমি কি করলাম? আব্বুর মনে এত বড় কষ্ট দিলাম। আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবে না। ভাইয়া, তুই তাড়াতাড়ি চলে আয়। আসছি। আব্বুর কি হয়েছে? আব্বু স্টক করছে। কেন এই কথাগুলো বলতে গেলে? এখন যদি আব্বুর কিছু হয়ে যায়, নিজেকে জীবনেও ক্ষমা করতে পারবে? আব্বুর কিছু হবে না, তাড়াতাড়ি রেডি হও, বাড়ি যাব। বাসের টিকিট কেটে বাড়ি যাচ্ছি, পথ যেন শেষই হচ্ছে না। মরিয়মকে ফোন করলাম। মরিয়ম, আব্বুর এখন কি অবস্থা? হাসপাতালে ভর্তি করেছি, ডাক্তার দেখছে। রাখি। কিছুক্ষণ পরে আবার ফোন করলাম। এখন কি অবস্থা? এখন একটু ভালো, ডাক্তার ঘুম পাড়িয়ে রেখেছে। ঠিক আছে, ভালো থাকিস, আমি আসছি। সকাল 8টায় বাস থেকে নামলাম, রিক্সা নিয়ে হাসপাতালের সামনে আসলাম। ভাইয়া কেমন আছিস? ভাবি কেমন আছেন? মাসুম, যাও ফুপির কোলে যাও। মাসুম সারা রাত গাড়িতে ঘুমিয়েছে। মরিয়মের কোলে দিয়ে আমিও জান্নাত আব্বুর কাছে গেলাম। আব্বু বেডে হেলান দিয়ে বসে আছে। আমাকে দেখেই হু হু করে কেঁদে দিল। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম। আব্বু, আমাকে ক্ষমা করে দেন। আমি গতকাল কি বলতে কি বলে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিস। আমি তোদের সাথে অনেক বড় অন্যায় করেছি। আব্বু এখন কথা কম বলেন, আবার অসুস্থ হয়ে যাবেন। আমাকে মাফ করে দিস মা। অসুস্থ হয়ে ভালো হয়েছে, তোদের তাড়াতাড়ি দেখতে পেলাম। বাহির থেকে এসে মরিয়ম মাসুমকে আব্বুর কোলে দিল। এই তোমার কথার মেশিন নাও। আমার দাদু ভাই কথাই মেশিন মানে? কোলে আসার পর থেকে প্রশ্নের পর প্রশ্ন করেই যাচ্ছে। আব্বু মাসুমকে আদর করছে আর কান্না করছে। আব্বু, আপনি কাঁদবেন না, তাহলে কিন্তু হাসপাতালে কান্নার দোকান বসবে। মানে? মানে আবার কি? তোমার গুণধর নাতি কান্না শুরু করে দিবে। সবাই একসাথে হেসে দিল। তারপর আব্বুর রিলিজ করিয়ে বাসায় আসলাম রাতে ঘুমানোর সময়। ভাইয়া, মাসুম আজকে আমার সাথে থাকো। ভুলেও না, ওর ঘুমানোর জন্য অনুমতি লাগে না, কিন্তু উঠলে আমাদের দুজনকে না দেখলে কি করবে? কি আর করবে? 4-5টা কান্নার দোকান মিলিয়ে শপিং মল বানাবে আর সারা দিন জ্বালিয়ে মারবে। রাখো তোমাদের কথার মেশিন আর পানির টাঙ্কি। তোমার ছেলে আসলেই এক্সট্রা অর্ডিনারি। দেখতে হবে না ছেলেটা কাদের, সিনিয়র জুনিয়র। থাক, আর গভীরে যাওয়ার প্রয়োজন নাই। সবকিছু মিটমাট, কিন্তু আমার তোহা বাবুর জন্যই সম্ভব হলো। আসো আমরা এটা সেলিব্রেশন করি। এত রাতে কিভাবে সেলিব্রেশন হবে? কিভাবে আবার? রোমান্সের সাগরে ডুব দিয়ে। লুচু একটা। লুচু দেখাচ্ছি। লুচু কাকে বলে, কত প্রকার ও কি কি। এই মাসুম জেগে যাবে। আমার ছেলে সব বোঝে, তাই আমাদের ডিস্টার্ব করবে না। এক্সট্রা অর্ডিনারি ছেলে বলে কথা।